এবারের ঘটনাটি থাকছে আপনাদের বহুল প্রতীক্ষিত জয় বড়ুয়া ভাইয়ের ঘটনা। জয় বড়ুয়া ভাই আমাদেরকে রেগুলার ঘটনা পাঠাতে পারেন না, এর পেছনে কারণ হচ্ছে উনি একটি বেসরকারি হসপিটালে কর্মরত। ওই হসপিটালের অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব তাকেই পালন করতে হয়। ওনার সময়টা আসলেই খুব কম থাকে, এমনকি সাপ্তাহিক যে ছুটির দিন সেটা উনি কাটাতে পারেন না। কোনো একটা নির্দিষ্ট দিন যদি ছুটি নিতে হয় সেটার জন্য অনেক আগে থেকেই তার প্রসেস শুরু করতে হয়। তাহলে বুঝতেই পারছেন কতটা ব্যস্ত উনি থাকেন। এর ভেতর দিয়েও উনি আমাদেরকে ঘটনা পাঠানোর চেষ্টা করেন। আর ঘটনা একটা সংগ্রহ করতেও তো সময় লাগে, আর ভালো মানের ঘটনা তো সব সময় আর পাওয়া যায় না, তাই না? আর পাহাড়ি এলাকার ঘটনাগুলো কালেক্ট করা বেশ কঠিন, কারণ ওই এলাকার ঘটনাগুলো অনেকেই আসলে বলতে চান না সঙ্গত কারণে। তারপর ওনার ব্যস্ততা তো রয়েছেই, আবার লেখার সময়টাও বের করতে হয়। সব মিলিয়ে ওনার ঘটনাগুলো আমরা বেশ একটা দীর্ঘ গ্যাপেই পেয়ে থাকি। তবে আমরা সবাই মিলে তার কাছে অনুরোধ করব, উনি যতই ব্যস্ত থাকুন না কেন আমাদের লিসেনারদের কথা যেন ভুলে না যান। উনি যেন এই ব্যস্ততার মধ্যেও কিছুটা সময় বের করে রেগুলার আমাদেরকে ঘটনা যেন পাঠান। আশা করছি আমাদের এই অনুরোধ উনি রাখবেন। প্রিয় লিসেনার্স, চলুন চলে যাব আমাদের জয় বড়ুয়া ভাইয়ের পাঠানো দুটি ঘটনার প্রথম ঘটনায়। 1984 সালের শেষের দিকে, যখন শীত শুরু হবে হবে ভাব, এমন একটা সময়ের ঘটনা। নভেম্বরের শেষ দিক হবে হয়তো। ঘটনার স্থান চট্টগ্রামের রাউজান উপজেলার আবুরখিল নামক একটা গ্রাম। ঘটনার যিনি মূল ব্যক্তি তার নাম হচ্ছে এজাহার মিয়া। হালদা নদী চট্টগ্রামের হাটহাজারী এবং রাউজান উপজেলাকে বিচ্ছিন্ন করে বয়ে চলেছে। বর্তমানে এর প্রস্থ যথেষ্ট বড় হলেও পূর্বে কিন্তু এমনটা ছিল না। কালক্রমে স্রোতস্বিনী হালদা তার প্রস্থ বাড়িয়ে নিয়েছে প্রকৃতির নিয়মে। এই প্রস্থ সুপ্রস্থ করতে হালদা গ্রাস করেছে বহু মানুষের বসতভিটা, জমি জমা, এমনকি বাদ যায়নি অনেক ধর্মীয় প্রতিষ্ঠানও। 1984 সালের শেষের দিকে এই এজাহার মিয়া তার ছোট নৌকায় চেপে বোয়াল মাছ শিকারে বড়শি নিয়ে বের হতেন। তার মাছ ধরার প্রক্রিয়াটা একটু ব্যতিক্রমী ছিল বটে। তিনি জোয়ারের সময় বড়শি ফেলে নৌকায় বসে থাকতেন, আর জোয়ারের স্রোতে নৌকা আপন গতিতে ভেসে যেত। ঠিক একই রকমভাবে ভাটার সময়ও ছিপ ফেলে নৌকায় চুপচাপ বসে থাকতেন, আর নৌকা তার আপন গতিতে ভেসে যেত। আর রাক্ষসে বোয়াল মাছ বা অন্য মাছেরা সেই চলন্ত নৌকার ছিপের টোপ গিলত, আর তাতেই ধরা পড়ে যেত সেই মাছটা। এভাবে দিনে 4 বার জোয়ার ভাটায় নদীতে একটা নির্দিষ্ট দূরত্বে তিনি আসা যাওয়া করতেন। 6 ঘন্টা পর পর কিন্তু জোয়ার ভাটা হয়, এটা আমরা জানি। অনেক সময় উনি কম সময়ও নদীতে থাকতেন, আবার কখনো কখনো 24 ঘন্টাই থাকতেন, এমনও হতো। এটা নির্ভর করছে উনি কি পরিমাণ মাছ পেয়েছেন সেটার উপরে। ওনার চলার জন্য যতটুকু মাছ দরকার ততটুকু হলেই উনি উঠে আসতেন। তো এভাবেই চলছিল। আর ওনার মাছ ধরার ভাগ্যটা আল্লাহর রহমতে ভালোই ছিল। সৌভাগ্যক্রমে তার বড়শিতে বেশ বড়সড় মাছই ধরা পড়ত। এরকমই একদিন অলরেডি 3 বার জোয়ার ভাটাতে উঠানামা করে একটি মাছও উনি পেলেন না। যেহেতু সারাদিনে একটা মাছও উনি পান নাই, তাই সন্ধ্যাকালীন ভাটার সময় তিনি নৌকায় অপেক্ষা করছিলেন এবং একটা সময় তিনি নৌকার উপর ঘুমিয়ে পড়েন। ভাটায় নিম্নমুখী পানির স্রোতে একটা সময় তার নৌকা আপন গতিতে চলতে শুরু করে। সারাদিনের ক্লান্তি আর হতাশায় হয়তোবা উনি গভীর ঘুমে মগ্নও হয়ে যান। হঠাৎ একটা তীব্র ঝাঁকুনিতে তার ঘুম ভেঙে যায়। তিনি খেয়াল করলেন বড় একটা অদ্ভুত টাইপের নৌকার সাথে তার নৌকাটা ধাক্কা লেগে যেই ঝাঁকুনিটা সৃষ্টি হয়েছে সেই ঝাঁকুনিতেই তার ঘুমটা ভেঙেছে। চারদিকে তাকিয়ে তিনি দীর্ঘদিনের পরিচিত নদী কিংবা তার আশেপাশের জায়গাটা না চিনতে পারছিলেন না। তাছাড়া এমন অদ্ভুত নৌকা তিনি ইতোপূর্বে কখনোই দেখেন নাই। তিনি ঘুমের ঘোর কাটিয়ে স্বাভাবিক হয়ে নিজেকে একটু সামলান। এরপর নৌকাকে সামলিয়ে ওই স্থান থেকে বের হতে যখন চাইলেন, তখনই তিনি যখন নৌকাটা চালাতে যাবেন তখন দেখলেন একটা সাদা সুতো দিয়ে ওই যে অদ্ভুত টাইপের যে নৌকাটা
ওই নৌকার সাথে তার নৌকাটা বাঁধা রয়েছে। তিনি ওই বড় নৌকার মাঝির উদ্দেশ্য করে কয়েকবার ডাকও দেন। কোনো সাড়া না পেয়ে তিনি ওই যে সাদা রশির যে অংশটা তার নৌকায় বাঁধা রয়েছে সেটা খুলতে গেলে তিনি দেখেন রশিটাতে কোনো গিঁটি দেয়া নেই, শুধু তার নৌকায় পড়ে আছে রশিটা। তিনি অবাক হয়ে রশিটা তুলে ফেলে দিতে গেলে বুঝলেন ছোট চিকন রশিটা এতটাই ভারী যে তিনি এক চুলো ওই রশিটা নাড়াতেই পারলেন না, ওখান থেকে সরাতেও পারলেন না। অনেক চেষ্টা করে তিনি অবাক হলেন বেশ। চারদিকে তাকিয়ে তিনি আবারও চেষ্টা করলেন, কিন্তু না, রশিটা উনি তুলতে পারলেন না। অনেকক্ষণ চেষ্টা করে তিনি বেশ অবাক হলেন। চারিদিকে তাকিয়ে তিনি আবারও চেষ্টা করেন, রশিটা এবারও তিনি তুলতেই পারলেন না। এবার তিনি নৌকাটিকে তীরে ভিড়িয়ে ওই অচেনা জায়গায় নামলেন। চারদিকে তাকিয়ে দেখলেন, কিন্তু জায়গাটা তিনি চিনতেই পারছিলেন না। মনে মনে বেশ বোকা হয়ে গেলেন তিনি। এতদিনের পরিচিত জায়গাগুলো তার কাছে একদমই অচেনা লাগছে। অদ্ভুত বড় নৌকার পাশে গিয়ে তিনি বেশ কয়েকবার ডাকতেন, কিন্তু এবারও কোনো সাড়া শব্দ নেই। তিনি সেই বড় নৌকায় উঠে দেখতে চাইলেন। অনেক কষ্টে নৌকাতে উঠলেনও তিনি, কিন্তু উঠেই তিনি অবাক হয়ে গেলেন। এত সুন্দর পরিপাটি নৌকা তিনি কখনোই দেখেন নাই। ছোট একটা ঝুপড়ি আছে নৌকাটাতে। তিনি সেই ঝুপড়ির কাছে এগিয়ে গিয়ে ঝুপড়ির সামনে থাকা ধবধবে সাদা কাপড়টা সরিয়ে ভেতরে উগিয়ে দিয়ে দেখেন সুন্দর করে সাজানো একটা চেয়ার রয়েছে, শুধু, আর কিছুই নেই। অদ্ভুত আলপনা করা এমন চেয়ার উনি আগে কখনোই দেখেননি। তিনি ওই ঝুপড়ির চারদিকে ভালো করে অবাক আর মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইলেন। পরে তিনি কৌতূহল নিয়ে পুরো নৌকাটা ঘুরে দেখেন। তিনি খেয়াল করলেন পুরো নৌকাটা বেশ অদ্ভুত আর সুন্দর। আরও অবাক করা ব্যাপার হলো সেই নৌকায় কোনো ইঞ্জিনও নেই, বৈঠাও নেই, এমনকি কোনো হালও নেই। নৌকাটা চালায় কে, কীভাবেই বা চলে, নৌকাটা ডানে বায়ে কীভাবে নেয়, এটা উনি ভাবতে ভাবতে খেয়াল করলেন দূর থেকে লম্বা একটা সাদা আলোর লাইন এগিয়ে আসছে। মানে একটু গ্যাপে গ্যাপে অনেকগুলো সাদা আলো, মনে হচ্ছে একটা লাইন আর কি। সাদা আলো বলতে পুরোপুরি আলো এমনটা নয়, সাদা আভার মতোই। তো তিনি খেয়াল করলেন যে সাদা আলোগুলো ওই নৌকার দিকে এগিয়ে আসছে। তিনি দৌড়ে নৌকা থেকে নামতে যাবেন, ঠিক তখনই দেখেন নৌকাটা তীর থেকে যথেষ্ট দূরে চলে এসেছে। কোনো উপায়ন্তর না দেখে তিনি নৌকার এক কোণে বসে রইলেন। একটু পরে লক্ষ্য করলেন একে একে 7টা লম্বা সুদর্শন পুরুষ নৌকায় উঠলেন। লম্বা ধবধবে সাদা কাপড়ের অদ্ভুত আলখেল্লা পোশাকে আবৃত সবার দেহ। তাদের মধ্যে 6 জন নৌকার ঝুপড়ি ঘরটার 6 কোণে দাঁড়ায়, আর একজন ওই ঝুপড়ি ঘরের ভেতরে গিয়ে ঢুকে গেল। তিনি খেয়াল করলেন তাদের কারো মুখেই কোনো কথা নেই, কোনো শব্দও নেই। আর এই যে এজাহার সাহেব, উনি যে ওই নৌকায় আছেন সেদিকেও কারো কোনো ভ্রুক্ষেপই নেই। তারা একদম সোজা ঠায় দাঁড়িয়ে আছে যে যার মতো। একটু পরেই সমস্বরে সবাই বিসমিল্লাহ বলে উঠলেন। আর বিসমিল্লাহ বলার সাথে সাথে ওই নৌকাটায় সামান্য ঝাঁকুনি অনুভব করলেন এজাহার মিয়া। তিনি নিজেকে আরও গুটিয়ে চুপচাপ বসে রইলেন। বেশ কিছুক্ষণ পার হলে বাইরে দাঁড়িয়ে থাকা একটা মানুষরূপী অবয়ব ওই ঝুপড়ি ঘরে প্রবেশ করে, আর কতক্ষণ পরে বের হয়ে এসে নৌকা থেকে হঠাৎ হেঁটে হেঁটেই নিচে নেমে গেলেন। বাকিরা আবার সমস্বরে বলে উঠলেন বিসমিল্লাহ। আবার মৃদু ঝাঁকুনি অনুভব করলেন এজাহার মিয়া। তার কাছে মনে হলো কেমন একটা কুয়াশা জড়ানো পরিবেশ হয়ে আসছে চারদিকে। উপরে রাতের আকাশ কিংবা চারদিকের পরিবেশ মাথা তুলে তাকাতে গেলে তিনি দেখেন চারদিকে ভয়াবহ আগুন জ্বলছে। এতক্ষণ তিনি যেগুলোকে কুয়াশা মনে করেছিলেন এগুলো আসলে ধোঁয়া। তিনি তো ভয়ে ঘাবড়ে গেলেন, আরও চুপচাপ গুটিয়ে নিলেন নিজেকে।
কতক্ষণ পরে তিনি আবার দেখলেন আগের মতো আরও একজন অবয়ব সেই ঝুপড়ি ঘরে ঢুকে কতক্ষণ পরে বেরিয়ে আগের মতোই অনেকটা হেঁটেই নেমে গেলেন নৌকা থেকে। একটু পরেই আবার সমস্বরে বলে উঠলেন বিসমিল্লাহ। সাথে সাথে আবারও মৃদু ঝাঁকুনি অনুভব করলেন এজাহার মিয়া। কতক্ষণ পর তিনি বেশ শীত অনুভব করতে লাগলেন। মাথা তুলে চারদিকে তাকিয়ে দেখলেন চারদিকে ধবধবে সাদা তুষারে আবৃত এলাকা। এমন তুষারাচ্ছন্ন এলাকা জীবনে উনি কখনো দেখেননি। অবাক হয়ে তাকিয়ে দেখে তিনি প্রথমবারের মতো অনুভব করলেন নৌকাটা অসম্ভব গতিতে ভেসে যাচ্ছে বা উড়ে যাচ্ছে। এবার তার মনে ভয় সঞ্চার হলো, তিনি আসলে যাচ্ছেনটা কোথায়। হুট করে আবার বসে পড়লেন নিজের জায়গায়। নৌকার এত গতি, এত অদ্ভুত কিছু ঘটে চলেছে, অথচ সেই অবয়বদের কারো কোনো ভ্রুক্ষেপই নেই, নেই কোনো নড়াচড়া, সারা শব্দ। এরা কি মানুষ নাকি অন্য কিছু? সারা জীবন রাত বিরাতে মাছ ধরা লোকটা কখনো জিন ভূত দেখেনি, এসব চিন্তা কখনো মাথায় আসেনি। সবসময় এসব চিন্তা মাথায় আসলে ভয় লাগতো, এখন উনি কিনা এই ধরনের একটা ভয়ঙ্কর পরিবেশে পড়ে গেছেন। ভয় বলতে তাদের পূর্বপুরুষরা ইংরেজদেরকে ভয় পেতেন, এরপরে শোষক জমিদারদেরকে ভয় পেতেন, এরপরে পাক হানাদার বাহিনীকে ভয় পেতেন। কিন্তু জিন জাতির সান্নিধ্যে যে ওরা আসবেন বা মানুষের কাছে জিন জাতি চলে আসবে, এরকমটা আসলে তার কল্পনাতেও ছিল না। এসব ভাবতে ভাবতে আবারও আরেকজন মানুষরূপী অবয়ব ওই ঝুপড়ি ঘরে ঢুকে কতক্ষণ পরে বেরিয়ে আসে। আগের দুজনের মতোই নৌকা থেকে নেমে যায়, যথারীতি আগের মতোই সমস্বরে বিসমিল্লাহ শব্দ শোনা যায় বাকিদের মুখে। এবার এজাহার মিয়া খেয়াল করলেন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে চারিদিকে, অথচ তাদের নৌকায় কোনো বৃষ্টি হচ্ছে না। আগে থেকেই অদ্ভুত বিষয় দেখা এজাহার মিয়া তেমনটা অবাক হলেন না। একটু পরে আবারও আগের মতো আরও একজন অবয়ব নৌকা থেকে একইভাবে নেমে যায়। এভাবে কিছুক্ষণ পরে আরও একজন, তারপরে আরও একজন নৌকা থেকে নেমে কোথায় যেন হারিয়ে যায়। এত অতিপ্রাকৃত বিষয় দেখে বিশেষ কিছু আর নির্দিষ্টভাবে মনে রাখতে পারেননি এজাহার মিয়া। পুরো নৌকায় তিনি আর ঝুপড়ি ঘরে থাকা সেই অবয়বটা। এভাবে বেশ কিছুক্ষণ পরে সেই ঝুপড়ি ঘরে থাকা অবয়বটি বেরিয়ে এসে নিজের মতো করে হেঁটে নৌকা থেকে নেমে গেলেন। এজাহার মিয়া চারিদিকে তাকিয়ে দেখলেন বিশাল জলরাশির মাঝখানে দাঁড়িয়ে রয়েছে নৌকাটি। হালদা নদীর বুকে বোয়াল মাছের মতো রাক্ষসে মাছ শিকারী নিজেকে আবিষ্কার করে কুল কিনারাহীন জলরাশির মাঝখানে। নৌকার চারিদিকে তাকিয়েও একই দৃশ্য দেখেন এজাহার মিয়া। চারিদিকে শুধুই জলরাশি, আশেপাশে কোনো আলো দেখা যাচ্ছে না। অনেক দূরে যদি কোনো জনমানব থাকে বা অনেক দূরে কোনো নৌকা থাকে, জাহাজ থাকে, সেখানে তো আলো জ্বলবে, কিন্তু উনি কিছুই দেখতে পাচ্ছেন না। মনে হচ্ছে আশেপাশে কয়েকশো কিলোমিটারের মধ্যেও কোনো আলোর নিশানাও নেই। উনি ওই অবয়বটাকে খেয়াল করতে গেলে দেখেন সেই অবয়বটাও কোথাও নেই। চূড়ান্তভাবে ঘাবড়ে গেলেন এজাহার মিয়া। কোথায় এসে পড়লেন তিনি? নৌকার এই মাথা থেকে ও মাথা দৌড়ে তিনি তো কোনো কুল কিনারা পাচ্ছেন না। সেই একই দৃশ্য, চোখ যতদূর যায় শুধুই জলরাশি। তবে হঠাৎ খেয়াল করলেন তার নৌকাটাও ঠিক আগের মতোই বড় নৌকার সাথে বাঁধা রয়েছে। মনে মনে বেশ আশার সঞ্চার হলো, এই ভেবে যে অন্তত উনি পৃথিবীতে তো আছেন। কিন্তু পরক্ষণে তার ভুল ভেঙে যায়। ভালো করে খেয়াল করলে উনি দেখতে পান যে এত বিশাল জলরাশির ঢেউয়ের দোলায় বিন্দুমাত্র দুল ছিল না ওই নৌকা দুটি। ঠায় দাঁড়িয়ে আছে, তার ছোট নৌকাটিও দাঁড়িয়ে আছে আর এই বড় নৌকাটিও দাঁড়িয়ে রয়েছে। অবাক করা বিষয় বটে। একটু পরে তিনি আরও নিশ্চিত হতে পারলেন যখন দেখলেন দু তিনজন অবয়ব সেই পানির উপরে অবলীলায় হেঁটে যাচ্ছেন। এজাহার মিয়া বুঝতে পারলেন তিনি আসলে এক ভিন্ন জগতে আছেন, হয়তোবা পৃথিবীতেই আছেন, তবে এক ভিন্ন জগতে। নৌকা থেকে নামার সাহস না হলেও তিনি তার নৌকায় চলে আসার চেষ্টা করছিলেন এবং একটা সময় বড় ওই নৌকা থেকে নেমে তার নিজের নৌকায় চলেও আসেন। হাত দিয়ে সেই জলরাশি ধরতে পারছিলেন তিনি। এবারও তিনি
আরও কয়েকজন অবয়বকে দেখলেন এবং তাদের অনেক ডাকাডাকি করেও কোনো সাড়া শব্দ পেলেন না। মানে সবাই যে যার মতো চলে যাচ্ছে, তার ডাকাডাকিতে কেউ ভ্রুক্ষেপই করছে না। নিজেকে সামলে রাখতে পারলেন না উনি, আর নিজেকে সামলে রাখতে না পেরে কান্নাকাটি শুরু করে দেন এজাহার মিয়া। একটা পর্যায়ে তিনি খেয়াল করতে লাগলেন যে বড় নৌকাটা আবার আপনা থেকেই চলা শুরু করেছে এবং এজাহার মিয়া আর তার নৌকাটাও সমান তালে ভেসে চলেছে। কিছুক্ষণ পরে নৌকার গতি এতটাই বেড়ে গিয়েছিল যে এজাহার মিয়া চোখে সাদা ধোয়া বাঁধার কিছুই দেখছিলেন না। আর তাকিয়ে থাকতে না পেরে নিজের নৌকায় মুখ গুজে শুয়ে পড়লেন তিনি। তার যে ছোট নৌকা, সেটা কিন্তু এত স্পিডে চলতে পারে না, কারণ এত স্পিডে চললে ঢেউয়ের সাথে তার নৌকাটা যে ধাক্কাটা খাবে, এতে তার নৌকা দুমড়ে মুচড়ে যাবে। তিনি ভয় পাচ্ছিলেন, এই বুঝি তার নৌকাটা দুমড়ে মুচড়ে গেল আর উনি বিশাল এই জলরাশির মধ্যে পড়ে ডুবে মারা যাবেন। সাঁতরে কোথায় যাবেন? কোনো কুলকিনারাই তো নাই। এরপর উনি আসলে জ্ঞান হারিয়েছেন কিনা তাও জানেন না। মানুষের হই হট্টগোল শুনে তিনি তাকিয়ে দেখেন হালদা নদীর একটা চরে আটকে আছেন তিনি আর তার নৌকাটা ঠিকঠাকই আছে। তিনি নৌকায় মুখ গুজে শুয়ে আছেন। গ্রামে ছড়িয়ে পড়ে এজাহার মিয়াকে পাওয়া গেছে। প্রায় 14 দিন নিখোঁজ থাকার পরে এজাহার মিয়াকে পাওয়া যায়। এজাহার মিয়া নিজেও এখন সব কিছু চিনতে পারছিলেন, এটা তাদেরই গ্রাম। হাউমাউ করে কান্নাকাটি শুরু করে দেন। নৌকা থেকে নেমে বাড়ির দিকে দৌড় দেন এজাহার মিয়া। বাড়িতে তো খুশির রোল পড়ে যায় এজাহার মিয়াকে ফেরত পেয়ে। তিনি ধীরে ধীরে নিজের অদ্ভুত অভিজ্ঞতার কথা তার স্ত্রী, পরিবার পরিজন এবং অন্যদেরকেও বলতে থাকেন। এত অল্প সময়ের মধ্যে 14টা দিন কিভাবে পার হলো? 14 দিন তিনি নাকি নিখোঁজ ছিলেন। সবাই তাকে খোঁজাখুঁজি করেছে। অনেকেই ভেবেছে হয়তোবা নৌকা ডুবিতে উনি মারা গিয়েছেন, আর স্রোতে কোথায় তার লাশ ভেসে চলে গেছে কেউ বলতে পারে না। এমনটাই ভেবেছিল সবাই, কিন্তু না, আল্লাহর অশেষ রহমতে উনি ফেরত এসেছিলেন। এরপরই এজাহার মিয়ার স্বভাব চালচালনে পরিবর্তন আসে। নিজেকে সংযত করে বেশ নামাজি আর পরহেজগার মানুষে রূপান্তরিত হয়ে যান আল্লাহর অশেষ রহমতে। এলাকায় বেশ বিতর্ক জন্মে। কেউ বলে এজাহার মিয়া মানসিকভাবে ভারসাম্য হারিয়েছেন, কেউ বলে যে উনি অজ্ঞান হয়ে প্রলাপ বকছেন। তো এরকমভাবে এক একজন এক এক রকমভাবে কথা বলতে থাকে। কেউ তার কথা বিশ্বাস করে, কেউ বিশ্বাস করে না। তো এইভাবেই জীবন পার করছিলেন এজাহার মিয়া। তৎকালীন দারিদ্রতার করাল গ্রাসে আবারও তিনি মাছ ধরার কাজে নিজেকে নিয়োগ করেন। এবার কেবল বড়শি দিয়ে কুলে দাঁড়িয়ে মাছ ধরার কাজ করতেন। মাঝে মাঝে ঝাঁকি জাল বা হাত জাল দিয়েও মাছ ধরতেন। পূর্বের ভয়ঙ্কর অভিজ্ঞতা থাকায় এজাহার মিয়া রাতে মাছ ধরতেন না, কেবল সন্ধ্যা পর্যন্ত মাছ ধরে বাড়িতে চলে আসতেন। একদিন সন্ধ্যা ঘনিয়ে আসার আগ মুহূর্তে তিনি বড়শি নদীতে ফেলে অপেক্ষা করছিলেন। পেছন থেকে একটা কণ্ঠ শুনতে পান, আমাকে একটা মাছ দে। কানের ভুল ভেবে আবার নিজেকে নিজের কাজে মনোনিবেশ করাতে থাকেন। একটু পরে তার বড়শিতে বেশ জোরেই টান পড়ে। তিনিও নিজের কৌশলে বড়শিতে টান দিতে থাকেন। একটা সময় বড়শিতে গেঁথে যায় বড় একটা কাতল মাছ। বড় একটা কাতল মাছের লেজ দেখে তিনি আনন্দ পান। হঠাৎ নিজের একটু পাশেই এজাহার মিয়া খেয়াল করেন কালো একটা অবয়ব দাঁড়িয়ে জিহবা বের করে মাছটার দিকে লোলুপ দৃষ্টিতে তাকিয়ে আছে। লাল টকটকে জিহবাটা বেশ লম্বা। ভয়ে চিৎকার দিয়ে ছিপ ফেলে দৌড় দিতে যাবেন এজাহার মিয়া, ঠিক ওই সময় ওই কালো অবয়বটা একটা ধোয়ার মতো হয়ে সাঁ করে এজাহার মিয়ার শরীরে ঢুকে যায়। এরপরে শুরু হয়ে যায় এজাহার মিয়ার জীবনের কঠিন অধ্যায়। রাতের বেলা খাওয়া দাওয়া উনি যে করবেন খেতে পারতেন না ওইভাবে, মানে বিশেষ করে ওই রাত্রে। আর উনি যখন বাড়িতে ফিরলেন তখন একটা আধা খাওয়া কাতল মাছ কাঁধে নিয়ে উনি বাড়িতে ফেরেন। খাবার দিলে উনি ভালো করে খেতে পারেন না। বাড়ির সদস্যরা আসলে বিষয়টা বুঝতে পারছিলেন না যে ঘটনাটা কি, এই মাছটা আধা খাওয়া কেন। আর রাতের বেলা উনি যখন খাওয়া দাওয়া করতে পারলেন না ভালো করে, এরপরই শুরু হয়ে যায় অস্বাভাবিক আচরণ। উনি সারা রাত বাড়িতেই থাকতে চান না, শুধু নদী বা পুকুরে নেমে যেতে চাইতেন।
গ্রামে আবার রটে যায় যে এজাহার মিয়া এবার পুরোপুরিভাবে পাগল হয়ে গেছে। আগে আধা পাগল ছিল, এখন পুরোপুরি পাগল। এরপরে বিভিন্ন সময় রাত বিরেতে অনেকেই তাকে কাঁচা মাছ খেতে দেখেছেন। তবে মাঝে মাঝে উনি যখন নিজের খেয়াল ফিরে পেতেন তখন বলতেন, আমাকে বাঁচাও, আমাকে ওই 7 সাগরের জিনের কাছে নিয়ে চলো, এই অবস্থা থেকে হয়তোবা ওরা আমাকে বাঁচাতে পারবে। স্থানীয় ওঝা কবিরাজ চেষ্টা করে যাচ্ছিলেন তাদের মতো করে। বিষয়টা ছড়িয়ে পড়ে আশেপাশের গ্রামে। বহুদিনের পুরনো একটা মসজিদের ইমাম এই বিষয়টা জানতে পেরে এজাহার মিয়াকে নিজে থেকেই দেখতে আসেন। এজাহার মিয়া ওই ইমাম সাহেবকে দেখেই বলে ওঠেন যে, হুজুর আমাকে বাঁচান, আমাকে ওই 7 সাগরের জিনের কাছে নিয়ে চলেন। 7 সাগরের জিন? কথাটা শুনে অবাক হয়ে গেলেন সেই ইমাম সাহেব। এজাহার মিয়ার পরিবার সবিস্তারে সব কিছু খুলে বলেন, এজাহার মিয়াও বলেন। এসব শুনে ওই ইমাম এক অবাক করা তথ্য দিলেন। উনি বললেন, হায় আল্লাহ, তুমি তো অনেক ভাগ্যবান যে তুমি 7 সাগরের জিনের দর্শন পেয়েছ। এই জিন জাতি বেশ পরহেজগার আর ধার্মিক। আল্লাহর ইচ্ছায় এদের অনেক ক্ষমতা রয়েছে। আর এই যে ভ্রমণের বর্ণনা, এটা মূলত 7 সাগরের জিনেরই বর্ণনা। ওরা 7টা জগতে ঢুকতে পারে, এই পৃথিবীতে থাকাই 7টা জগতে ঢুকতে পারে। বিশেষ বিশেষ সময়ে এরা পৃথিবীতে আসে আর তাহাজ্জুদের নামাজের পরেই তারা বিদায় নেয়। আগের বার নাকি এই বর্ষিয়ান ইমাম সাহেব একবার আহ্বান করে জীবনে একবারই দর্শন লাভ করেছিলেন এই 7 সাগরের জিনের। তারা তাকে একটা উপহারও দিয়েছিল। উপহারটা হচ্ছে একটা জিনকে উপহার দিয়েছিল। মূলত সেই জিনটা একটা রাকি জিন, মানে রুকিয়া করতে পারে। সেও খুব পরহেজগার। বিশেষ বিশেষ পরিস্থিতিতে তাকে ডাকা যায়। তখন এই এজাহার মিয়া মূলত সেই হুজুরকে অনুরোধ করেন যে, হুজুর আমাকে তো সবাই পাগল মনে করে, আসলে তো বুঝতেই চায় না যে আসলে আমি কি পরিবেশ পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছি। আর হঠাৎ করে এই ধরনের একটা ঘটনা ঘটছে, এরকম একটা কালো অবয়ব আমার শরীরে ঢুকে গেছে, এরপর তো আমি এই ধরনের এলোমেলো কাজ করে যাচ্ছি। কখন কাঁচা মাছ খাই এটা আমি নিজেও বলতে পারি না। যাই হোক, ইমাম সাহেবের কথা অনুযায়ী পরিবারের সদস্যরা এই এজাহার মিয়াকে নিয়ে মসজিদে আসেন। ইমাম সাহেব নিজের মতো করে তার অনুগত জিনকে ডেকে জানতে পারেন যে এই এজাহার মিয়া মূলত সেদিন এই 7 সাগরের জিনের দেখাই পেয়েছিলেন, কিন্তু কেন 7 সাগরের জিন এজাহার মিয়াকে দেখা দিয়েছে এই বিষয়টা জানা যায় নাই। কিন্তু এই এজাহার মিয়া যে 7 সাগরের জিনের দর্শন পেয়েছে, তাদের দেশে নিয়ে গিয়েছিল, আবার ফেরত দিয়ে গিয়েছে, এইটা একটা মৎস্য পিশাচ জানতে পারে। এই মৎস্য পিশাচ চিন্তা করে যে এজাহার মিয়ার শরীরের ভেতর নিশ্চয়ই কোনো একটা অলৌকিক শক্তি ঢুকিয়ে দিয়েছে ওই 7 সাগরের জিন, সেটাকে শুষে নিতে হবে। এতদিন সুযোগ পায় নাই, সুযোগ বুঝে সে ওই দিন ওই কাজটা করেছে। এখন সমস্যা হলো, তার শরীরের ভিতরে ঢোকার পর এই পিশাচটা বুঝতে পারে যে আসলে এজাহার মিয়ার শরীরের ভিতরে তেমন কোনো শক্তিই নাই, কোনো অলৌকিক শক্তি নাই। এখন ও ঢুকে পড়েছে, এখন আর সে বের হতে পারছে না, সে চাইলেই আর বের হতে পারছে না, ও আটকা পড়ে গেছে। এখন আটকা পড়ে যাওয়ার পর ওর তো ক্ষুধা লাগছে, কি করবে? এই ক্ষুধার সময় হলে বা ক্ষুধা লাগলে এই এজাহার মিয়াকে দিয়ে কাঁচা মাছ খাওয়ায়, মূলত সেই খায় এটা। এখন সেও চলে যেতে চায়। ওর থেকে মুক্তি দেওয়ার যেই প্রক্রিয়া, এই প্রক্রিয়াটা 7 সাগরের জিন জানে। যাই হোক, ইমাম সাহেব ওনার মতো করে চেষ্টা করেন, ওই রাত্রে কিন্তু ব্যর্থ হন। এভাবে 1 দিন 2 দিন 3 দিন 5 দিন, মানে 5ম দিন চেষ্টার পরে ইমাম সাহেবের কাছে খবর আসে যে হ্যাঁ, আজ রাতে তাহাজ্জুদের সময় সেই 7 সাগরের জিন আসবে। তো ইমাম সাহেব সবাইকে দিয়ে সেই মসজিদ যথাসাধ্য পরিষ্কার করিয়ে নেন, আতর, ফুল, গোলাপ পানি, অল্প কিছু মিষ্টি এসব জোগাড় করে রাখেন, আর এক পাশে রেখে দেন এজাহার মিয়াকে। পরদিন সকালবেলা এজাহার মিয়াকে মুক্ত করে দেওয়া হয়। এরপর থেকে আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে এজাহার মিয়া পুরোপুরি সুস্থ হয়ে যান। মূলত ওই রাতে কি হয়েছিল, 7 সাগরের জিনেরা এসে কি করেছিলেন, এটা রহস্যই রয়ে যায়। এই বিষয়ে ইমাম সাহেব কাউকে কিচ্ছুটি বলেন নাই। তবে এই ঘটনা ঘটার সপ্তাহখানেক পর ইমাম সাহেব প্রচণ্ড ভয় নিয়ে ওই মসজিদ ছেড়ে হঠাৎ করে চলে যান।
যাবার সময় শুধু এতটুকুই বলে যান যে তিনি আর এখানে থাকবেন না। দীর্ঘদিনের ইমামের এরকম হুটহাট বিদায় নিয়ে বেশ আলোচনা সমালোচনার সৃষ্টি হয়। আর এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিবরণ উনি কখনোই কাউকে দেন নাই। এজাহার মিয়াও কিছু বলতে পারেননি কোন প্রক্রিয়ায় ওই পিশাচ জিনটাকে তারা মুক্তি দিয়েছিলেন, মানে সাত সাগরের জিন মুক্তি দিয়েছিলেন, এই বিষয়টা সম্পূর্ণ রহস্যাবৃতই রয়ে গেছে। তবে এজাহার মিয়া শুধু এতটুকু মনে আছে, ওই সাত সাগরের যে জিন, মানে 7 জন মানুষরূপী অবয়ব ওই রাত্রে এসেছিল, শুধু এতটুকুই মনে আছে, এরপর আর কিচ্ছু মনে নাই। এই ঘটনা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে ওই এলাকার মানুষের মধ্যে। অনেকেই এজাহার মিয়াকে পাগল মনে করেন, তার সমস্ত ঘটনাকে পাগলের প্রলাপ মনে করেন। এই জন্যই মূলত এই ঘটনা একটা বিতর্কিত ঘটনা। আদতে এটা ঘটেছিল কিনা এটা নিয়ে অনেকে প্রশ্ন তোলেন। তবে আমরা যারা ভয়ের ঘটনা শুনতে ভালোবাসি বা দীর্ঘদিন ধরে ভয়ের ঘটনা শুনি, তারা কিন্তু বুঝতে পারি আসলে এই ধরনের ঘটনা ঘটা কিন্তু সম্ভব। অদ্ভুত ব্যাপার হচ্ছে, একটা রশি, যেটা চিকন একটা রশি, এটা এত ভার কিভাবে হলো যে এজাহার মিয়া কোনোভাবেই সেটি নাড়াতে পারছিলেন না। আবার ওই রশিটা দিয়ে তার নৌকা বাঁধাও ছিল না, শুধু রশিটা তার নৌকার উপরে ছিল কিছুটা অংশ, সেটা উনি ছাড়াতে পারছিলেন না। আর এই 7 সাগরের জিন আসলে কারা, এটাও এক রহস্য, যেই রহস্য আজও উদ্ঘাটিত হয়নি। ইমাম সাহেবই বা কেন হঠাৎ করে উনি নিরুদ্দেশ হয়ে গেলেন? দীর্ঘদিনের এই মসজিদ ছেড়ে উনি হঠাৎ করে কেন চলে গেলেন? কি হয়েছিল ওই রাত্রে? কেনই বা 7 সাগরের জিন এজাহার মিয়াকে দেখা দিয়েছিল? এগুলো রহস্যই রয়ে গেছে, আর হয়তোবা জানা যাবে না কখনোই। এটি ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, কেমন লাগলো ঘটনাটি? আশা করছি ঘটনাটি আপনাদের কাছে ভালো লেগেছে। আমার জীবনে ঘটে যাওয়া কিছু অঘটন আপনাদের শেয়ার করতে চাচ্ছি। ঘটনায় আমার ধর্মীয় ব্যাপারটা আমি ক্লিয়ার করছি, কিন্তু এখানে কোনো ধর্মকে ছোট বা অসম্মান করছি না, আমি কোনো ব্যক্তিকে ছোট করছি না। আমি শুধু আমার জীবনে ঘটে যাওয়া অঘটনগুলোই আপনাদের লিখছি। অনুগ্রহ করে ঘটনার অংশ বিশেষ কেউ ধর্মীয় ও ব্যক্তিগত হিসাবে দেখবেন না, এটি আমার বিনীত অনুরোধ। আমার জন্ম ভারতের মালদাতে। আমার জন্ম একটি সম্ভ্রান্ত হিন্দু পরিবারে। আমরা 2 বোন এবং আমাদের 3 দাদা। আমার ঠাকুমা, আমার বাবা একজন স্বর্ণকার। আমাদের স্বর্ণের দোকান আছে মালদাতে, কলকাতাতে। আমাদের দোকানগুলোর নাম বললে অনেকেই আমাদের পরিচয়টা বুঝতে পারবে, তাই আমাদের প্রতিষ্ঠানটি মোটামুটি নাম করা বিধায় আমি আর নামটি বলছি না। আমার বয়স তখন 11 বছর হবে, 12 বছর হবে এরকম। বাবা মায়ের ছোট সন্তান হওয়াতে আমার বাবা মা এবং দাদা দিদির বেশ অদূরে ছিলাম আমি। আমাদের পরিবারটা অন্য 5টা সুখী পরিবারের মতোই ছিল। সকালে স্কুল যাওয়া, দুপুরে বাড়ি এসে দিদির সাথে দুষ্টুমি, পাড়ার কাকিমাদের গাছের ফুল ফল ছিঁড়ে ফেলা, এসব নিয়েই আমার দিন কাটছিল বেশ ভালোভাবেই। এর মাঝে হঠাৎ একদিন ভোরে পিসিদের বাড়ি থেকে আমাদের বাড়িতে খবর এলো আমার পিসির স্বামী অর্থাৎ আমার ফুপা মারা গেছেন। আমার বাবা মা সমেত আমরা সবাই পিসির বাড়িতে যাই। সবাই খুব কান্নাকাটি করলো। আমার ফুপা খুব অল্প বয়সেই মারা গেছেন, তাই সবাই একটু বেশি কষ্ট পাচ্ছিল। যথারীতি ধর্মীয় সব রীতি নিয়ম মেনে সব কাজ শেষ করে বিকালে আমরা ফুপাকে শ্মশানে নিয়ে যাই। যেহেতু ফুপাদের বাড়ির কাছেই দাহ করার স্থান ছিল, তাই সবার সাথে সেদিন আমিও সেখানে গিয়েছিলাম। যদিও বাবা বারবার বারণ করেছিল, কিন্তু দাদা আমাকে সঙ্গে করে নিয়ে যায়। সেখানে গিয়ে খাটিয়া থেকে নামিয়ে আমার ফুপাকে চিতায় তোলা হয়। একে একে ঠাকুর মশাই সকল মন্ত্র পড়ল, সবাই ক্ষমা চেয়ে নিল। তারপর ফুপার বড় দাদা তার মুখে আগুন দিল। ফুপাকে যেখানে পোড়ানো হচ্ছিল সেখানে একটা বড় গাছ ছিল। কি গাছ ছিল সেটা আমার মনে নেই, তবে একটা বেশ বড় গাছ ছিল। আমি খেয়াল করলাম গাছের পাশেই কিছু একটা দাঁড়ানো, অনেকটা ধোয়ার মতো, কিন্তু সেটার আকৃতি খুব বেশি লম্বা, যেমন মানুষ তেমন। আমি আমার ছোট দাদাকে বললাম, দাদা দেখো গাছের ওখানে ধোয়া মানুষ। দাদা আমাকে বলল, চুপ কর, না হলে বাড়ি পাঠিয়ে দিব। আমি দাদাকে আর কিছুই বললাম না, শুধু দেখছিলাম ওই ধোঁয়াটে মানুষ বা যাই হোক সেটা একবার গাছের আড়ালে যাচ্ছে, আবার গাছের পাশে এসে দাঁড়িয়ে ফুপার চিতার দিকে কিছু দাঁড়িয়ে উকি মারছে।
আমি এই প্রথম লাশ পড়ানো দেখছিলাম। আমার ভয় লাগছে কিনা জানি না, তবে খুব কষ্ট হচ্ছিল। আমার এই ফুপা আমাকে সবসময় লক্ষ্মী মা বলে ডাকতেন। আমি যদি বলতাম পিসে, আমার নাম অমুক কর্মকার, পিসা ফিক করে হেসে আমাকে কোলে তুলে নিতেন। ভীষণ ভীষণ ভালোবাসত মানুষটা আমাকে। আজ তার পোড়ানো দেখছি। আমি চিতা থেকে অনেকটা দূরে দাঁড়িয়েছিলাম আর ধোঁয়াটা ফলো করছিলাম। চারপাশে তখন অন্ধকার নামে নামে অবস্থা। বেশ কিছুক্ষণ পর ফুপার দেহটা জ্বলার পর হুট করে তার বডিটা চিতা সাজানো কাঠগুলোর উপর শোয়ানো থেকে বসে পড়ল। আর সেটা দেখে আমি ভয়ে এক চিৎকার মেরে বসলাম। পুড়ে গেলে মানুষ যেভাবে একদম বটে যায়, সেভাবে বটে গেছে তার শরীর। ফুপার ভাইয়েরা এবং আমার বাবা আর দাদা বাঁশ দিয়ে চেপে ধরে সেই বডিটা শোয়ানোর চেষ্টা করছিল। বাবা ওই অবস্থাতে দাদাকে বলল আমাকে নিয়ে বাড়ি ফিরতে। আমি ভয়ে সেখানে জ্ঞান হারাবার মতো অবস্থা। আমার মাথা ঘুরছিল, চোখে মুখে কেমন একটা ধোঁয়াশা লাগছিল। দাদা আমাকে ধরে নিয়ে কোনো মতে বাড়ি আসে। সেই রাতে আমার ভীষণ জ্বর হয়, কিন্তু কোনোভাবেই আমার ভেতর থেকে চিতার পোড়ানো সেই দৃশ্যটা আমি মুছতে পারছিলাম না। আমার মৃত্যু ভয় হতে লাগলো। সারা রাত মা আমাকে জড়িয়ে ধরে রাখলেন। ভোরের দিকে বাবা বাড়ি এসে আমার এই অবস্থা থেকে বিচলিত হয়ে পড়লেন। সকাল হলে বাবা আমার মা আর দাদাদের রেখে আমাকে নিয়ে বাড়ি চলে আসলেন। আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেলেন। জ্বর মেপে ডাক্তারবাবু ওষুধ দিলেন। সাথে বাবাকে বললেন, দাদা ওরে একটু চোখে চোখে রেখো, ওর নজর লেগেছে। আসলে কাকু হোমিও ডাক্তার হওয়ার পাশাপাশি টুকটাক আধ্যাত্মিক বিষয় জানতেন। তো বাবা কাকুকে বললেন, কিসের নজর? দাদা ও তো ছোট মানুষ আর দেখতে শুনতে ভালো, ওর শ্মশানে নেওয়াটা ঠিক হয় নাই তোমাদের। ছোট মানুষ কত খারাপ আত্মা থেকে নিজেদের নজর, যেগুলো নজর পড়ে, তুমি একবার করে সময় করে ঠাকুর মশাইকে দিয়ে একটু ঝাড়ফুঁক করিয়ে নিও। তো বাবা আমাকে নিয়ে সেদিন বাড়ি আসার পথে আমাদের মন্দিরের ঠাকুরকে দিয়ে আমাকে ঝাড়ফুঁক করিয়ে আনেন। বাড়ি এসে সেদিন আমার জ্বর চলে যায় ঠিকই, কিন্তু আমার ভয় পাওয়াটা আর যায় না। আমার ঠাকুমা যেহেতু বাড়িতেই ছিলেন, তাই রাতে আমি ঠাকুমার সাথেই ঘুমাই। মাঝরাত হবে, কাঠের সাথে খড় পড়ালে যেমন চিটচিট শব্দ হয়, তেমন একটা শব্দে আমার ঘুমটা ভেঙে যায়। আমি উঠে দেখি আমাদের ঘরের ভেতরটা ঘর নেই, চারিদিকে ফুপাদের সেই শ্মশান। আমি আর ঠাকুমা আমাদের খাটের উপরে, ঠাকুমা আমার পাশে ঘুমাচ্ছে, আর সামনে একটা চিতায় লাশ পুড়ছে। তবে সেটা অন্য কারো লাশ না, জ্বলতে থাকা লাশটা আমার নিজেরই লাশ। আর সেই জ্বলতে থাকা চিতার পেছনে দাঁড়িয়ে আছে সেই ধোয়াটে অবয়বটা, যাকে আমি ফুপার চিতার পেছনের গাছের আড়ালে দেখেছিলাম। আমি প্রাণপণে চিৎকার করছিলাম, ঠাকুমাকে দুই হাতে ধাক্কাতে ধাক্কাতে ডাকছিলাম উঠানোর জন্য, কিন্তু ঠাকুমা যেন নিষ্প্রাণ, তার নড়াচড়া করার কোনো চিহ্নও নেই। আমি এবার কাঁপতে লাগলাম থরথর করে। আমি বুঝতে পারছিলাম আমি ঘামছি, তবে ওই অবয়বটা হেঁটে হেঁটে আমার দিকে আসতে লাগলো। আমি দু হাতে চোখ মুখ ঢেকে চিৎকার করতে থাকি। তখন কেউ আমাকে জড়িয়ে ধরে খুব শক্ত করে আমার দিকে তাকায়। আমি দেখি বাবা আমাকে জড়িয়ে ধরেছে। আমি বাবার দিকে তাকিয়ে কিছু বলার আগেই হুঁশ হারিয়ে ফেলি। যখন আমার জ্ঞান ফিরে আসে তখন দুপুর হয়ে গেছে। বাবা মা দুজনই আমার বিছানার কাছে বসে আছে, আমার হাতে স্যালাইন লাগানো। বাবা তো কেঁদে অস্থির। আমাকে চোখ মেলতে দেখেই বাবা মা দুজনেই আমাকে কাঁদতে কাঁদতে ধরে ফেলে। সন্ধ্যা নাগাদ আমি বেশ সুস্থ অনুভব করলে বাবা মাকে বলে, কি রে, কি হয়েছে মা তোমার? আমার লক্ষ্মী, তুমি কেন হুঁশ হারিয়ে ফেলেছ? আমি বাবার অবস্থা বিষয়টা দেখে আর শেয়ার করিনি। বাবাকে বললাম, বাবা ঘুমে খারাপ স্বপ্ন দেখেছিলাম, ভয় পেয়েছি। বাবা ভাবলো হয়তো ঘুমে স্বপ্ন দেখেছি, তাই ঠাকুমাকে ডেকে বলল, মা তুমি একটু ওকে পানি পরে দিও তো। ঠাকুমা সাই দিয়ে বলল, ঠিক আছে। এভাবে কয়েকদিন গেল, আমিও মোটামুটি ভালো অনুভব করতে লাগলাম, আর সেই ধোঁয়াটা অভাবটা আমি আর দেখছিলাম না। এর মাঝে আমার একটা দাওয়াত পড়ে গেল। দাওয়াতটা ছিল আমার মামাতো ভাইয়ের বিয়ে। আমার মামার বাড়ি ছিল কুমিল্লার বুড়িচং উপজেলাতে। যেহেতু মামাতো ভাইয়ের বিয়ে আর সামনে দুর্গাপূজাও ছিল, তাই বাবা আমাদের সবাইকে নিয়ে আশাবাড়ি বর্ডার দিয়ে আমার মামার বাড়ি পৌঁছাই যায়। সেখানে পৌঁছানোর 3 দিন পর আমার মামাতো ভাইয়ের বিয়ে হয়। আমরা সবাই খুব মজা করি সেখানে। বিয়ে সব ভালোই কেটে যায়। এর মাঝে আমাদেরও বাড়ির ফেরার সময় হয়ে আসে। ইন্ডিয়া ফেরার 2 দিন আগে আমার মামাদের এক প্রতিবেশী মারা যান, যিনি ছিলেন একজন মুসলিম মহিলা। আমি কৌতূহলী হয়ে সেখানে দেখতে যাই। যতটুকু দেখেছি তাদের প্রসেসিং, সেটা আমার মনে ধরে যায়। লাশ ধোয়ানো থেকে মাটি দেওয়া পর্যন্ত আমি দেখেছিলাম দূরে দাঁড়িয়ে। কত যত্ন করে এবং পর্দায় রেখে তারা লাশটাকে কবরস্থানে নিয়ে গেল।
একটা ফাঁকা মাঠের এক কোনায় লাশটি রেখে সবাই জানাজা পড়ে দোয়া করল এবং একজন মৌলভী যিনি জানাজা সম্পন্ন করল, খুব যত্ন নিয়ে সেই মহিলাটাকে তারা কবরস্থ করল। তখন আমার ফুপার কথা মনে পড়ল। ফুপার সেই পোড়া বাঁকা শরীরের কথাটা মাথায় কাঠ ঠোকরা মতো ঠোকরাচ্ছিল। মাটি দেয়া দেখা শেষে বাসায় আসার পর আমার কি জানি হলো আমি জানি না, আমি তখন ঠাকুমা দিদি সকলের কথা মাথায় আসলো। আমি ভাবছিলাম যে আচ্ছা, আমার ঠাকুমা তো বেশ লাজুক একজন মহিলা, তাকে সবাই পোড়াবে, তখন তো ফুপার মতো তার শরীরটাও মানুষ দেখবে। আমার মা দিদি আমি সবাই তো বিব্রত অবস্থার মধ্যে পড়ে যাব। আমি ভাবতে অনেক কিছু আমি সিদ্ধান্ত নিলাম আমি আর ফিরে যাব না। আমি সেই রাতেই লুকিয়ে সেই মৌলভীর বাড়িতে চলে গেলাম। গিয়ে তাকে আমি আমার কথা জানালাম যে আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই। তিনি আমাকে অনেক বোঝালেন, কিন্তু আমি আমার সিদ্ধান্তে অটল থাকলাম। তিনি আমার বাবা মায়ের কাছে গেলে এবং সব বিস্তারিত জানালেন, যেহেতু আমার বয়স ছোট। কিন্তু বাবা মা তো কিছুতেই এটা মানবে না। আমার বাবা মা মালা পরেছিলেন, এই মালা পরলে ধর্মের সাথে বিশ্বাসঘাতকতা করা যায় না, তাই তারাও এটাতে কোনোভাবেই সায় দেয়নি। পরের দিন মৌলভী সাহেব সহ গ্রামের অনেকে বসে বিষয়টা নিয়ে অনেকটা সালিশের মতো আমার বাবা মায়ের সামনে আমাকে অনেকবার বলা হয় যে এই সিদ্ধান্ত আমার নিজের কিনা অথবা আমি কোনো প্রেসারে পড়ে করছি কিনা। আমি বলি না, আমি নিজেই সিদ্ধান্ত নিয়েছি, আমি মুসলিম হতে চাই। অনেক ঝামেলাও হয় সেখানে, আমি আমার নিজের সিদ্ধান্ত থেকে একচুলও নড়িনি। আমার বাবা মা সেদিন সেখানে আমাকে ত্যায্য করে দেয়, সহ মামা আমি সবাই সেখানে আমার সাথে সম্পর্ক ছিন্ন করে চলে যায়। আমাকে মৌলভী সাহেব ওনার বাসায় নিয়ে যান। পরে ওনার স্ত্রী আমাকে মরা মানুষকে যেভাবে বড়ই পাতা পানিতে জাল দিয়ে গোসল করায় ঠিক সেভাবে আমাকে গোসল করান। এরপর আমাকে মৌলভী সাহেব সেই বাক্যটা পড়ান যেটা আমার জীবনের সবচেয়ে উচ্চারিত দামি এবং মধুর বাক্য ছিল। আমি আমার অন্য ধর্ম, আমার প্রিভিয়াস ধর্ম, তার কারোর সাথে কোনো ধরনের কন্ট্রোভার্সি ক্রিয়েট করতে চাই না, আমাকে মাফ করবেন। আমি তার সাথে সাথে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি বাক্যটা পড়ার সাথে সাথেই আমার ভেতরে একটা শান্তি অনুভব করি, যা বলে বোঝানো সম্ভব নয়। কতখানি গভীর ছিল সে অনুভব, যা আমি নিজের অজান্তেই কেঁদে ফেলি। তারপর কিছুদিন আমি ওনার বাসাতেই থাকি। এরপর তিনি আমাকে সেই গ্রামের একজন নিঃসন্তান দম্পতির কাছে তুলে দেন। তারা নিঃসন্তান বলতে তাদের তিনটা সন্তান মারা গিয়েছিল আমাকে নেবার আগে, যেই মৃত্যুগুলো স্বাভাবিক ছিল না। সেই ঘটনা পরে কোনোদিন লিখে পাঠাবো ইনশাল্লাহ। তারা আমাকে দত্তক নিল, অনেক আদর যত্ন করল, আমিও তাদেরকে বাবা মা হিসেবে মেনে নিলাম। আমাদের মধ্যে কোনো সমস্যা হচ্ছিল না, ভালো হচ্ছিল, সবকিছু ভালো যাচ্ছিল। কয়েকটা বছর কেটে গেল, তাদের ঘরে 4 বছরে 4 সন্তানের জন্ম হলো। আর আমাকে দত্তক নেবার আগেই তাদের এক ছেলে বেঁচে ছিল। পরিবারটা এখন বেশ বড়। মৌলভী সাহেবের কাছ থেকে তখন আমি নামাজ ও কুরআন পড়াটাও রপ্ত করে ফেলেছি। ক্লাস 9-এর ছাত্রী আমি তখন। মেধা ভালো থাকায় কয়েক ক্লাস ডিঙিয়ে আমাকে ভর্তি করা হয়েছিল। কিন্তু পরিবার বড় হওয়াতে তাদের আর্থিক অবস্থা খারাপ হতে লাগলো। আমরা এখন 2 ভাই আর 3 বোন। আব্বা একা সংসার চালাতে হিমশিম খাচ্ছে। এদিকে ওনার ভাই মানে চাচারাও ওনাকে একের পর এক ঠকাতে লাগলো। এমন অবস্থায় আমার সেই পরিবারের যে ভাইটা বড় ছিল, ওর নাম ছিল রুমেল, ওকে ঢাকা পাঠিয়ে দেওয়া হয় কাজের জন্য। কিছুদিন পর আমিও ঢাকায় আসি কাজের জন্য। কাজও পেয়ে যায় একটা পোশাক কারখানায়, কিন্তু দেখতে সুন্দর হওয়াতে আমি একজন সন্ত্রাসী টাইপের লোকের নজরে পড়ে যাই। তখন সে এক প্রকার আমাকে জোর করে নিয়ে বিয়ে করে এবং আমার সাথে জানোয়ারের মতো আচরণ করতে থাকে। আমি তখন বলতে গেলে বন্দী। আমি ছাড়াও তার আর 4 জন স্ত্রী ছিল। তার একজন স্ত্রী ছিল যিনি আমাকে সবচেয়ে বেশি অত্যাচার করত। দিনে তার মা স্ত্রীর অত্যাচার, রাতে তার অত্যাচার। মনে হচ্ছিল আমার জীবনটা শেষ হয়ে গেছে। কতটা নির্মমভাবে আমাকে মারা হতো তা কেবল আল্লাহ আর আমি জানি। এর মাঝে আমি গর্ভবতী হয়ে পড়লে তাদের অত্যাচারের মাত্রা আরও বেড়ে যায়। আমি তখন শুধু আল্লাহকে ডাকতাম আর বলতাম, আল্লাহ, তোমাকে না দেখে আমি ভালোবেসেছি, আমার সুখ সম্পদ সব ছেড়ে এসেছি, তুমি তো নিশ্চয়ই আমাকে সাহায্য করবে, আমাকে মুক্তি দিবে, আমি তোমার সাহায্য চাই। একদিন আমার দোয়া কবুল হয়ে যায়। আমি পালাতে সক্ষম হই সেই বন্দি থেকে। আমি কুমিল্লাতে আমার সেই বাবা মায়ের কাছে চলে যাই, তাদের সব কিছু বলি। তখন তারা সব কিছু শুনে আমাকে ঢাকায় আসতে আর দিল না। এক সময় আমি একটা ছেলে সন্তানের জন্ম দিই। আমি নাম রাখি আমান্ত।
একে তো ছেলেকে ঠিকভাবে পালতে পারছিলাম না, অভাবের সংসার ছিল, আর ওইদিকে আমার আব্বু আমার খোঁজ নেওয়ার জন্য মানুষকে টাকা পয়সা দিত, কিন্তু আমাদের দিত না। এক আজাব থেকে বেরিয়ে আরেক আজাবে পড়লাম আমি। কাজ না করলে ছেলেকে খাওয়াবো কি? গ্রামের মানুষের থালা বাসন মাজা থেকে শুরু করে বাথরুমও পরিষ্কার করে দিয়েছি শুধু খাবারের জন্য। একসময় বাবা মা অনেক কথা শোনাতে লাগলো। আমার ছেলেটা তখনও বুকের দুধ খাওয়া ছাড়েনি, কিন্তু সেই দুধের শিশুটাকে ছেড়ে আমি আবারও শহরে এলাম কাজের জন্য। অন্য এলাকায় ঠাঁই দিলাম, কিন্তু যে রূপ দিয়েছে আল্লাহ সেটা আমি লুকাতে পারছিলাম না। মানুষের কুনজর কুপ্রস্তাব সহ্য করে দাঁতে দাঁত চেপে কাজ করে যাচ্ছিলাম। একদিন একটা বড় বিপদ হতে আল্লাহ একজনের মাধ্যমে আমাকে উদ্ধার করলেন। সে আমাকে বিয়ের প্রস্তাব দিলে সবকিছু বিবেচনা করে তাকে আমি সমস্ত কিছু খুলে বলি। সব শুনে সে রাজি হয়ে আমাকে বিয়ে করে। আমার জীবনটা তখন সুন্দর হয়ে ওঠে। দুজনেই চাকরি করতাম, আর আমার ছেলেটা আর আমার মা বাবার কাছেই থাকে। তখন দিন মাস পেরিয়ে আমি গর্ভবতী হই। আমার যখন গর্ভকালীন সময় 5 মাসের মতো, তখন এক রাতে আমি উঠে বাথরুম যাচ্ছিলাম। তখন এত বছর পর আমার বাসার গেটের বাইরে আমি সেই ধোঁয়াটে অবয়বটা দেখতে পাই। আমি ভয়ে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে রুমে চলে আসি। আমার বাসাটা ছিল সাভারে, আমাদের 1.5 রুমের বাসা। যারা সাভার বা আশুলিয়া এরিয়াতে থাকেন তারা হয়তো বুঝবেন। 1.5 রুম বলতে একটা বড় রুম, একটা ছোট পকেট রুম, একটা টয়লেট এবং সামান্য অল্প কিছু জায়গা যার এক পাশে চুলা, আর সামনেই লোহার গেট। আমার বাসাটা দুই মাঝখানে হাঁটার জায়গা, আর মুখোমুখি লম্বা করে 2 5 এমন 1.5 রুমের বাসা 8টা। আমার পাশে 4টা, অপোজিটে 4টা, এক বাড়ির ভেতরেই। আমি যেহেতু তখন চাকরি করছিলাম না, তাই সারাদিন বাসায় থাকতাম, আর আমার স্বামী সারাদিন অফিস করে সন্ধ্যায় তার বিদেশ যাওয়ার কাজের জন্য আশুলিয়া যেত বন্ধুর কাছে, তাই ফিরতে দেরি হতো। এদিকে সন্ধ্যা হলে আমি সে অবয়বটাকে দেখতাম, সে দাঁড়িয়ে এখানে ওখানে। এক রাত আমি স্বপ্ন দেখি সে অবয়বটা আমার ঘরে এসে আমার মাথার কাছে দাঁড়িয়ে আছে। সে বলছে, আমি খুব শীঘ্রই তোমার সাথে কথা বলবো, তোমার সাথে অনেক কথা জমে আছে আমার। এটুকু দেখার পর আমার ঘুমটা ভাঙে। এভাবে তাকে এখানে ওখানে দেখি আমি, কখনো বাস্তবে কখনো স্বপ্নে। এর মাঝে দেখতে দেখতে আমার 7 মাস হয়ে যায়, আর আমার স্বামীর ভিসাও এসে যায়। সে একে একে টিকিট কাটা থেকে সব প্রসেসিং শেষ করে, তার যাবার সময় হয়ে যায়। আমাদের বিয়েটা আমার শাশুড়ি মেনে নেননি, তিনি আমাকে পছন্দ করতেন না। তাই আমার স্বামী যেহেতু তার ডেট হয়ে গিয়েছিল, সে চলে যাবে, এজন্য সে 2 দিনের জন্য বাড়িতে যায় তার মা বাবার সাথে দেখা করতে। যাবার সময় পাশের ঘরের এক খালাকে রেখে যায় যেন আমার সাথে সে থাকে রাতে। আমার স্বামী যাবার 2 দিন পর, সে যেদিন আসবে সেদিন বাসায় বাজার ছিল না, তাই আমি বিকালে সেই খালাকে নিয়ে হাঁটতে হাঁটতে একটা ছোট বাজার ছিল ওখানে যাই। মঙ্গলবার ছিল। আমি বাজারে গিয়ে 100 টাকার পুঁটি মাছ কিনেছিলাম। বাসার দিকে ফিরে আসতে থাকি। বাজার থেকে বাসায় আসার আগে একটা ফাঁকা জায়গা পড়ে, সেখানে একটা কামরাঙ্গা গাছ ছিল। ওই গাছটা কেউ কাটে না শুনেছি, এই গাছটা নাকি ভালো না, কিন্তু আমার মাথায় না ওসব ছিল না। যখন আমরা ওই গাছের কাছে আসি, আমি সেই অবয়বটাকে দেখতে পাই, আর একটা বাতাসে আমার হাত থেকে মাছগুলো পড়ে যায়। কিন্তু আমি কিছু না বুঝে মাছগুলো তুলে আনি এবং বাসায় এসে খুব সুন্দর করে মাছগুলো তেলে ভাজি। হঠাৎ করে কোথা থেকে একটা কালো বিড়াল দরজার সামনে এসে চেঁচাতে লাগলো। আমার সাথে যে খালাটা ছিল সে না বিড়ালটাকে তাড়িয়ে দেয়। ওটা পর থেকে আমার শরীরটা কেমন লাগছিল। আমি মনে করলাম হয়তো বাচ্চা পেটে, তাই এমন হয়। ভাজা শেষ হলো, রাত 8টায় 8:30 আমি খেতে বসলাম। যেই আমি একটা মাছ খেলাম, আমার ভয়ঙ্কর পেটে ব্যথা শুরু হলো। আমি সহ্য করতে পারলাম না। রাত 9টায় আমার স্বামী বাসায় আসলো। আমি কোনো রকম শুয়ে পড়লাম। রাত বাড়লো, ধীরে ধীরে আমার পেট ব্যথা বাড়তে বাড়তে সে এমনই ব্যথা মনে হচ্ছে কলিজাটা ছিঁড়ে যাচ্ছে। রাত 1টা বাজে। শীতকাল ছিল, প্রচণ্ড শীতেও দরদর করছিল সবকিছু, কিন্তু আমি ফ্যান ফুল স্পিডে ছেড়ে শুয়েছিলাম। আমার স্বামী আমার পাশের বাসার ভাবি রুমের বাইরে দাঁড়িয়েছিল, কিন্তু আমার ঘাম আর ব্যথা কোনোটাই থামছিল না। আমরা যেখানে ছিলাম সেখানে ভালো হাসপাতালও ছিল না, তাই পাশের বাসার ভাবির স্বামীকে নিয়ে আমার স্বামী এলাকার একজন এতিমখানার হুজুর আছে, ওনার কাছে যায়। হুজুর একটা পানের উপর জাফরান কালি দিয়ে কিছু লিখে দেয়, সাথে কিছু কালি জিরা আর 1 বোতল পানি দেয়। বাসায় এসে আমার স্বামী সেই পান খেতে দেয় আমাকে। পানটা খাওয়ার সাথে সাথে আমি আমার জীবনের সবচেয়ে কষ্টদায়ক পেটের যন্ত্রণা ভোগ করি। কিছুক্ষণ পর ব্যথা হওয়ার পর আমার ব্যথাটা না কমে যায়।
তখন সবাই যার যার ঘরে চলে যায়। আমি আর আমার স্বামী শুয়ে আছি। ভোরের দিকে আমার তৃষ্ণা লাগলে আমি পড়া পানিটা খাই। আর তখন আমার বাথরুমের খুব বেগ হয়। বাথরুমে যাবার পর আমার মিসক্যারেজ হয়ে যায়। একে একে 3-3টা 7 মাসের মৃত বাচ্চা আমার সামনে। আমার ব্যথা তখন ছিল কিনা আমি জানি না, তবে আর কোনো অনুভূতিই হচ্ছিল না। আমার শরীরটা মরে গেছিল। সন্তানগুলো সামনে নিয়ে একদৃষ্টে তাকিয়ে আছি আমরা দুজন। একটু পর আজান হলে আমার স্বামী একটা বাচ্চা সরিয়ে ফেলে, কারণ মানুষ কি বলবে 3টা বাচ্চার কথা শুনলে। পাশের বাসার যে ভাবি রাতে এসেছিল তাকে ডাকে। তিনি এসে দেখে এই অবস্থা। পরে আমার স্বামী সবাইকে 2টো বাচ্চা দেখায়। পরে সেই 2টো বাচ্চার সাথে বাকি একটাকেও শুকনো কাপড় পেঁচিয়ে সকালে ওর বন্ধুদের নিয়ে কবরস্থানে দিয়ে মাটি দিয়ে আসে। এর একদিন পর ওর ফ্লাইট। ও আমাকে সেই ভাবির হাতে তুলে দিয়ে চলে যায় বিদেশ। এদিকে আমিও সব সামলে ধীরে ধীরে নিজেকে শক্ত করি। ও সব সময় কল দিয়ে আমার যত্ন নিত। কিছুদিন কাটার পর আমি অফিসে জয়েন করি। সারাদিন অফিস করে বাসায় এসে নামাজ পড়ে রান্না করে ঘুমিয়ে পড়ি। এইভাবেই সময় যাচ্ছিল। এক রাতে আমি ঘুমিয়ে আছি, হঠাৎ মনে হলো আমার পাশে কেউ বসে আমার মাথায় হাত বুলাচ্ছে। আমি চোখ মেলি আর দেখি একটা ছেলে, যার মুখটা বোঝা যাচ্ছে না, তার পুরো শরীর কাপড় দিয়ে মোড়ানো। সে আমার মাথায় হাত বুলাতে বুলাতে বলল, আমি সেই ছোট থেকে তোমাকে দেখে দেখে রাখছি, আর তুমি কিভাবে পারলে আমাকে ছাড়া অন্য কারো হতে? আমি নয় দূরে ছিলাম, তাই বলে তুমি এমন করবে? কতবার আমি তোমার কাছে আসতে চেয়ে পারিনি, এখন আর বাধা নেই। তার কথাগুলো শুনে মনে হচ্ছিল যেন আমি তার পুরাতন প্রেমিকা। এমনভাবে সে কথাগুলো বলছিল আর আমি হাঁ করে শুনছিলাম। অনেক কথা হলো আমাদের। ভোরের দিকে সে চলে গেল আর বলল কারো কাছে এই বিষয়ে কথা না বলতে। সারাদিন অফিস করলাম, নর্মাল থাকলাম, কেন জানি বিষয়টা কাউকে বললাম না। রাতে সে আবার এলো আমার কাছে। এভাবে প্রায় প্রতিদিনই সে আমার কাছে আসে আর সারা রাত কথা বলে। এদিকে আমার স্বামীর সাথে আমার কথা কমতে থাকে, ঝগড়া বাড়তে থাকে। 1টা বছর কাটে এভাবেই ঝামেলায়। এদিকে আমার সাথে সেই ছেলেরূপী অবয়বের ভালো একটা সম্পর্ক তৈরি হয়। আমরা শুধু কথাই বলতাম, কিন্তু সে একদিন আমাকে নিয়ে যাওয়ার কথা বলে, আমার সাথে মিলিত হতে চায়। আমি জানি না কথাটা শুনে আমার মাথায় কেন জানি রক্ত চড়ে বসে। আমি আর তাকে দেখতে পারি না, তাকে চলে যেতে বলি। সে উঠে চলে যায়। এরপর অনেকদিন সে আর আসেনি, কিন্তু এর মাঝে আমার সাথে ঘটে অনেক অঘটন। আমি তখন তাহাজ্জুদ শুরু করি আর নর্মাল লাইফ লিড করি, কিন্তু কোথায় যেন শান্তি পাচ্ছিলাম না। একে একে সবার সাথে সম্পর্ক নষ্ট হতে থাকে। ওইদিকে আমার স্বামীর কাজ হচ্ছিল না, আর যেখানে কাজ পেত সেখানে মালিক বেতন দিত না। প্রতি রাতে আমি স্বপ্ন দেখতাম কোনো পুরুষের সাথে আমার শারীরিক সম্পর্ক হতে যাচ্ছে, কিন্তু শেষ পর্যন্ত গিয়ে হতে হতেও কোনো সময় কোনোভাবে হতো না। আমার ঘুম ভেঙে যেত আর উঠে দেখতাম আমি বিবস্ত্র অবস্থায় আছি। আমি প্রতিদিন সন্ধ্যায় বাথরুমে গেলে আমার দরজা আটকে যেত। রাতে ঘুমালে পায়ের কাছে কেউ এসে কান্না করত। আমি শব্দ পেতাম, কাউকে দেখতাম না। তবে ঘরের এক কোণায় অন্ধকারের মাঝেও কেমন একটা আলাদা অন্ধকার দেখতাম। মনে হতো কেউ বসে আছে। প্রায় রাতেই স্বপ্নে কেউ এসে আমার গলা টিপে ধরত অথবা পানিতে চুবিয়ে ধরত। কিন্তু চোখ মেলার পর মনে হতো সব সত্যি, কারণ হয় আমার গলায় ব্যথা থাকতো, নয়তো ঘাড়ে। আমার এমন হয় দেখে পাশের বাসার ভাবি এক বোনকে তিনি এনে দিল আমার সাথে থাকবার জন্য। ওই মেয়েটা আসার পর কয়েকদিন কোনো সমস্যা হয়নি। সেই মেয়েটাও চাকরি করত। বাসায় তখন গ্যাস থাকতো, তাই রান্নার জন্য ভোরে উঠতাম। সবসময় গ্যাস থাকতো না, আমরা খাবার নিয়ে যেতাম। তাছাড়া তখন পকেট রুমে আমার ভাই রুমেল থাকতো, ওকেও খাবার দেওয়া লাগতো। একদিন ভোরে আজানের আগেই ঘুম থেকে উঠে আমি রান্না করার জন্য উঠি। যখন রুমের দরজা খুলে সামনে রান্নাঘরের জায়গাটায় পা দিয়েছি, দেখি সেখানে একদম তাজা কতগুলো নাড়ি বুড়ি রাখা। মনে হচ্ছে মাত্র কাটা হয়েছে, কারণ ওগুলো থেকে তখনও ধোঁয়া উঠছিল। আমি আমার রুমে থাকা ভাবির বোনকে ডাকলাম। ও নিজেও দেখলো সেগুলো। আমার মুখোমুখি যাদের রুম গরমের দিন থাকায় তারা ঘরের দরজা খুলেই ঘুমিয়েছিল। তো আমার ঘর থেকে দাঁড়ালে ওনাদের দরজা দেখা দেয়। তখন ভাবির বোন বেলচা দিয়ে উঠিয়ে সেগুলো ওনাদের ঘরে ফিক্কা মারল, মানে ছুঁড়ে মারল। সেই রুমের ভাই কাপড়ের ব্যবসা করত। ফ্লোরে অনেকগুলো 3 পিস সাজানো ছিল ওদের, হয়তো সকালে নিবে, তাই ওই নারী ভুঁড়িগুলো 3 পিসের কাছে যেয়ে পড়ে। আমরা রান্না শেষ করে সকাল 7টায় বাসা থেকে বের হয়ে গেলাম। বের হবার সময় দেখলাম ওই ঘরের ভাবি উঠে ওয়াশরুমে যাচ্ছে।
সেদিন অফিস 5টায় ছুটি হয়। আমরা বাসায় আসি, এসে এক ভাবিকে জিজ্ঞেস করি, ভাবি বাসায় কিছু হয়েছে কি? কারণ যেই ভাবির ঘরে নারী ভুড়ি ফেলেছিল সে খুব জাদ্দেল টাইপ মহিলা ছিল। তো তিনি বলেন, না তো, কোনো সমস্যা হয়নি বাসায়। পরে না পেরে সেই জাদ্দেল ভাবিকেই বললাম, ভাবি আপনাদের বাসায় কি ময়লা ফেলেছিল? তিনি বলেন, না তো, আমার সে ময়লা কে ফেলবে, এমন কলিজা আছে কারো? আমি আর কথা না বলে ঘরে চলে আসলাম। পরদিন গ্রাম থেকে আমার ছেলে আসলো, ওকে নিয়ে আর আমার রুমমেটকে নিয়ে বাজারে গেলাম। বাজারে বড় একটা পাঙ্গাস মাছ দেখে আমার ছেলে বলল, আম্মু এই মাছটা নাও। আমিও খুশি মনে মাছটা নিয়ে নিলাম। বাসায় এসে মাছটা কেটে খুব শখ করে রান্না করলাম। রাতে মাছটা খাওয়ার পর আমার ছেলের আর আমার পেটে ব্যথা, বমি এবং জ্বর। ফার্মেসির ডাক্তার দেখালাম, ওষুধ দিল, কিন্তু বমি কমলেও ব্যথা আর জ্বর কিছুতেই কমে না। একে একে অ্যান্টিবায়োটিক, সাপোজিটর সব দেয়া শেষ, জ্বরই কমে না। পরে সেই ভাবি এসার পর নিয়ে গেল ওই হুজুরের কাছে, যিনি এর আগে পানি পরা দিয়েছিল। গেলাম ওনার কাছে। আমি যাবার পর তিনি আমার 2 কানে হাত দিয়ে চেপে ধরে একটা সূরা পড়লেন। আমার তারপর কিচ্ছু মনে ছিল না। পরে আমার ছেলে আর আমার ভাবি বলছিল, হুজুর যখন সূরা 2 খান পাঠ করছিলেন, আমি নাকি দ্বৈত গলায় বলছিলাম, এই হুজুর বন্ধ কর তোর নাটক, আমার সহ্য হচ্ছে না, তোর কিন্তু ঘোর বিপদ, আমাকে খেপাস না। এসব বলছিলাম আর ঝাড়া মারছিলাম। ভাবির বোন আর আমার ছেলে ধরে রেখেছিল আমাকে। এরপর নাকি হুজুর আমাকে কিসের পানি ছিটিয়ে দিলে আমার তখন নরম স্বরে মিষ্টি একটা মেয়েলি কণ্ঠে বলি, আপনার মনোরঞ্জন করতে চাইলে ইচ্ছে হলে আমাকে বলুন, কেন আঘাত করছেন? তখন হুজুর বলল, তুই তো নোংরা, নোংরা না হলে এভাবে মানুষকে কষ্ট দেয়। আমি তখন আবার দ্বৈত কণ্ঠে বলি, মাত্র তো 3টা নিয়েছি, 7টা নিব, তারপর হিসাব বরাবর। এরপর হুজুর কথা বলার আগে আমি সেখানে পড়ে যাই। পরে হুজুর তেল পরা দেয় আর পানি পরা দেয়। অবাক করার বিষয় হলো, হুজুর আমার ছেলেকে ঝাড়ফুঁক করে দেয়। ঝাড়ফুঁক শেষ হবার সাথে সাথেই আমার ছেলের জ্বর চলে যায়। একটু পর চোখে মুখে পানি দেয়াতে আমি হুঁশে ফিরি। তখন হুজুর আমাকে বলে, তোমার নাম, মায়ের নাম দাও, কালকে এমন সময় আসবে। তো আমরা বাসায় চলে আসি, আর ছেলেটার সুস্থতা দেখে আমার বেশ ভালো লাগছিল। পরদিন সেই হুজুরের কাছে গেলে তিনি জানান যে আমার দেয়া নামগুলো সঠিক না। পরে তিনি আমার জন্মদায়িনী মায়ের নাম নিল, বাবার নাম নিল এবং পরের দিন যেতে বললেন। এবার পরের দিন গেলে তিনি জানায়, তোমার সাথে একজন জিন আছে। সে একা না, তার সাথে তার পরিবারও আছে। সে তোমাকে পছন্দ করত ছোটবেলা থেকে, কিন্তু কোনো এক কারণে সে এক জায়গায় আটকা পড়ে যায় এবং তোমার সাথে যোগাযোগ করতে পারে না। পরে যখন সে ফিরে আসে তখন তোমার বাচ্চা পেটে, আর সেই বাচ্চাগুলো এরাই নষ্ট করেছে। এখন আরো 4 জন নিবে বলছে, যেহেতু তুমি তাকে ফিরিয়ে দিয়েছ, এখন সে মরিয়া হয়ে এসছে। আমি বললাম, তাহলে কি করব? হুজুর বললে, একটা ছাগল দিতে হবে, এতিমখানার জন্য 1 বস্তা চাল দেওয়া লাগবে। ওই জিনের সাথে কথা বলা সম্ভব হয়নি, কিন্তু তার বোন এতে রাজি হয়েছে। আমি বললাম, ঠিক আছে। পরের মঙ্গলবার একদম একটা ছাগল কিনে নিয়ে আমি হুজুরকে দিয়ে আসি। হুজুর আমাকে পরের দিন জানায়, আমি তোমার সাথে থাকা জিনের সাথে যোগাযোগ করতে ব্যর্থ হয়েছি, তাই তার যে বোন তাকে সাহায্য করে সকল কিছুতে, তার সাথে যোগাযোগ করতে সক্ষম হই। যেহেতু ওই জিনের বোন ও তোমার উপর নজর রেখেছে, সেক্ষেত্রে তার সাথে কানেক্টেড হওয়া সহজ হয়। আর সেই জিনটির বোনকে একটা ছাগল দেওয়ার বিনিময়ে তাদের 2 ভাই বোনকে তোমার থেকে দূরে থাকতে বলি। সমস্যা তোমার একার, তোমার ছেলের না, কিন্তু তোমার সংস্পর্শে থাকার কারণে তোমার ছেলের উপর ইফেক্ট পড়েছে, ভুগতে হয়েছে। তারাই তোমার গর্ভের সন্তান মেরে ফেলেছে যখন তুমি ওই মাছ খেয়েছ। আমি তখন বললাম, এখন কি বললো ওরা, আর কিভাবে বুঝলেন যে ওরা সেই ছাগলটা ভোগ হিসেবে নিয়েছে? তো হুজুর বলল যে আমি আগে ওই মেয়ে জিনের সাথে কথা বলে নিয়েছিলাম আর রাজি করিয়েছি। ছাগলটা যখন রাতে আমরা জবাই করি তখন 1 ফোঁটা রক্ত মাটিতে পড়েনি। আমি দেখেছি সেই নারী জিনকে, সে তার জিভের সাহায্যে রক্তগুলো চেটে নিয়েছে এবং যাবার সময় নির্দিষ্ট চিহ্ন রেখে গেছে। তবে তার ভাইয়ের ব্যাপারে সে পুরোপুরি কনফার্ম করেনি যে তার ভাই তোমাকে বিরক্ত করবে কিনা। তবে এটার চেয়ে বেশি চিন্তিত তোমার পরবর্তী সন্তান নিয়ে, কেননা সে আমাকে বলে গিয়েছিল যে তোমার 7টা সন্তান ওরা নিবেই। কথাগুলো বলা শেষে হুজুর আমাকে বেশ কিছুক্ষণ ঝাড়ফুঁক করলেন। সেদিনের মতো বাসায় আসলাম। আমরা দুজনই, ছেলে মা দুজনই, আমরা দুজনই সুস্থ আলহামদুলিল্লাহ। দিন যায়, আমাদের আর্থিক অবস্থা খারাপ হতে থাকে, শারীরিকভাবে আমি অসুস্থ হয়ে পড়ি। আর ওইদিকে আমার স্বামী একের পর এক তার কাজের সাইডগুলো থেকে হাতছাড়া হচ্ছিল, কোনো কাজই সে পাচ্ছিল না। বাড়ি থেকেও তাকে প্রেশার দিত যে টাকা লাগবে,
কারণ সে যাবার আগে অনেক জমি বন্ধক রেখে দিয়ে গিয়েছিল। এদিকে আবার তার ইকামারও মেয়াদ শেষ। সে বিভিন্নভাবে টাকা গুছিয়ে ইকামা করার চেষ্টা করছিল, কিন্তু ঠিক 21 দিন পর এক সন্ধ্যায় আমার স্বামীকে পুলিশ ধরে ফেলে এবং জেলে নিয়ে যায়। কয়েকদিন রাখার পর তাকে দেশে পাঠিয়ে দেয়। পরার কাপড় আর পকেটে থাকা ইকামার টাকাটা ছাড়া একটা সুতাও সে আনতে পারেনি। শুরু হয় আমাদের নতুন যুদ্ধ। বাড়িতে ঋণ, আমি অসুস্থ, সব মিলে খুব হিমশিম অবস্থা। তবুও দুজন একটি পোশাক কারখানায় চাকরি নেই। 2 মাস অতিবাহিত হবার পর জানতে পারে আমি আবারও গর্ভবতী। আমার অনিচ্ছা সত্ত্বেও আমি যখন গর্ভবতী হই, বিষয়টা নিয়ে আমি বেশ দুশ্চিন্তার মধ্যে পড়ি। একে তো নিজেদের ফিনান্সিয়াল সমস্যা, তার উপর বাচ্চা। আমার স্বামী বলল, আল্লাহ যেহেতু দিয়েছেন তিনি রিজিকের ব্যবস্থা করবেন, তাছাড়া একটা বাচ্চা হলেও বাড়িতে সবাই মেনে নেবে আমাদের। আমি কথাটা শুনে রাজি হই। আমার চিন্তাগুলো কোথায় যেন মিলিয়ে যায়। আমিও ভাবি যে আল্লাহকে ভালোবেসেছি, তিনি যা করবেন ভালোর জন্য করবেন। দুজন চাকরি করতে থাকি। 3 মাসের সময় আমি চেক আপের জন্য ডক্টর সাইকা শহীদের কাছে যাই। তিনি টেস্ট করতে দেন। টেস্ট শেষে তিনি জানান আমার গর্ভে এবার যমজ বাচ্চা। তিনি আমাকে চাকরি থেকে বিরতি নিতে বললেন এবং কিছু রুলস দিলেন এবং দৈনিক খাবার একটা চার্ট করে দিলেন। নিয়ম মেনে একটা নিয়ম করে দিলেন, আমাকে নিয়মিত চেক আপে থাকতে বললেন। তো আমরা বাসায় আসি। পরদিন আমি চাকরি থেকে বিরতি নেই। আমার স্বামী সারাদিন অফিস করে এসে আমার সেবা করে। এই সময়টাতে আমার হাত পা কামাতো অনেক বেশি, তাই সে ক্লান্ত শরীর নিয়েও আমার সেবা করতো পরম যত্নে। একদিন আমার স্বামী অফিস থেকে বাসায় ফিরে বলে, অফিসে নাইট শিফটে কাজ চলবে, যেহেতু তোমার ঔষধ, সংসার খরচ, বাড়িও টাকা পাঠাতে হবে। আবার কিছু না জমলে কিভাবে কি করব, ডেলিভারি আছে, নাইট শিফটে ডিউটি করব। প্রথমে না বললেও পরে ভেবেচিন্তে রাজি হলাম। পরদিন সে রাতে নাইটে গেল। আমি খেয়ে দিয়ে লাইটটা বন্ধ করে ডিম লাইট জ্বালিয়ে শুয়েছি। সময় কতটা হয়েছে জানি না, তবে আমি ঘুম ঘুম চোখে বুঝতে পারলাম কেউ আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আমি আমার স্বামী মনে করে বললাম, কি গো, তুমি ঘুমাও নাই? ঘুমাও, সকালে আবার অফিসে যাব। কথাটা বলে আমি লাফিয়ে উঠলাম, কারণ আমার তখন মনে পড়েছিল যে আমার স্বামী তো নাইটে গেছে, তাহলে হাত বুলায় কে? আমি উঠে দেখলাম সে অবয়বটা। ডিম লাইটের আলোতে কালো একটা ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে মাথার পাশে। আমি ভয় পেয়ে পেছনে সরে গেলাম। তখন সেই ছায়ামূর্তি বলে উঠল, আবার তুমি একই কাজ করলে? আমি বলছিলাম না তুমি শুধু আমার? কেমন হবে যদি তোমার স্বামীর মাথাটা ডাইং মেশিনের ভেতর দিয়ে চেপে ধরি? কেমন হবে? কেমন লাগবে যদি মেশিনের ভেতর ফেলে দিয়ে ওর কিমা বানাই? দেখবে কেমন হবে? দেখো এমন হবে। বলেই সে হাত দিয়ে ইশারা করলো দেয়ালের দিকে। মনে হলো কেউ টিভির পর্দা আমার সামনে ছেড়ে দিল। আমি দেখলাম আমার স্বামীর ঘাড় ধরে দাঁড়িয়ে আছে একটা অবয়ব ডাইং মেশিনের সামনে। হঠাৎ সেই ডাইং মেশিনের গরম পানিতে ওর মাথাটা চুবিয়ে ধরলো এবং কয়েক সেকেন্ড পর মাথাটা উঠালো। আমার স্বামীর পুরোটা শরীর অক্ষত, কিন্তু মাথাটা একটা কঙ্কালের মতো। একটু মারা বা মাংস সেখানে অবশিষ্ট নাই। আমি চিৎকার করলাম খুব জোরে, হাত জোর করে মাফ চাইলাম তার কাছে, বারবার আকুতি করলাম, কিন্তু সে হেসেই যাচ্ছে, কথাই শুনছে না। একটু পরেই সেই পর্দাটা হাতের ইশারায় সরিয়ে দিল। আমার সামনে এসে বলল, আর আমাকে বলল, তোমার শোনা আমার শোনা ভয় লাগছে, তোমার খুব ভয় পেয়েছ? আচ্ছা যাও, ভয় পেও না, তোমার স্বামীকে ছেড়ে দিচ্ছি, কিন্তু খালি হাতে যদি আমি আজ ফিরে যাই তাহলে কি হয়? কিন্তু কি নেওয়া যায় বলো তুমি? না, তোমার বলতে হবে না, তুমি তো ভয় পেয়েছ। আমি বলি, হ্যাঁ। তোমার গর্ভে যে 2টো শুয়োর আছে, 2টোকে নিলে নেই, কি বলো? খুব মজা হবে, তোমার শুতে বসতে আর কষ্ট হবে না, আর তোমার কাছে আসতে আমার সুবিধা হবে। বলেই আমার কাঁধে সে অবয়বটা নোংরা নিঃশ্বাস ছেড়ে গ্রাণ নিচ্ছিল। সাথে আরো অনেক নোংরা কথা আমাকে বলেছিল যা আমি বলতে পারছি না। তার কথাগুলো শুনে মনে হলো সে খুব মজা নিচ্ছে। আমি ঘৃণায় ওই ছায়ার উপর পরেই থুতু মেরে বসি। তখনই সে আমার পা ধরে হ্যাচকা একটা টান মেরে খাট থেকে ফ্লোরে ফেলে দেয়। আমি উপর হয়ে ফ্লোরে পড়ে যাই। আমার পেটে একটা সজোরে লাথি মারে সে, এবং আমি পুরো ব্যথাটা অনুভব করি। ব্যথায় আমি চিৎকার করতে থাকি। নিচ থেকে বুঝতে পারলাম আমার ব্লিডিং হচ্ছে। তখন সে অবয়ব আমার পা বেয়ে পড়ে থাকা রক্তগুলো চেটে চেটে খেলো আর বলতে থাকলো, এই শিউরগুলোর রক্ত আমার নেশা ধরিয়ে দিচ্ছে। ধন্যবাদ সোনা আমাকে এই স্বাদযুক্ত রক্ত উপহার দেওয়ার জন্য। তখন আমি শুনতে পাই তালা খোলার শব্দ। আমার স্বামী বাইরে থেকে তালা খুলছে।
তখন অবয়বটা উঠে বলল, জানোয়ারটা এসে গেছে, খেতেও দিল না শান্তি করে, বলে সে বন্ধ জানালা দিয়ে লাফ দিয়ে মিলিয়ে গেল। তখন শুধুমাত্র টুম করে একটা শব্দ হয়েছিল, আর কিচ্ছু না। আমার চোখ দুটো বন্ধ হয়ে আসলো, নিজেকে আর ধরে রাখতে পারলাম না। আর আমার স্বামী ঘরে ঢুকে দেখলাম আমি রক্তাক্ত অবস্থায় ফ্লোরে পড়ে আছি। সে তাড়াতাড়ি আমাকে তুলে ধরলো। প্রতিবেশী সেই ভাবিও তার বোন সহ হাসপাতালে নিয়ে গেল। পরে সেখানে পরীক্ষা নিরীক্ষা করলো, ডিএনসি করানো হলো। কিছু ইনজুরি থাকার কারণে আমাকে 2 দিন হাসপাতালে থাকতে হলো। পরে বাসায় এসে আমি আমার স্বামীকে সব বলি। তখন সে বলে, আমি ভোরের আগেই ডাইং মেশিনের কাছে সুইচ অফ করতে গেলে হঠাৎ করেই কোনো বাতাস বা ধাক্কা লাগা ছাড়াই আমি পড়ে যাই, ঘাড়ে অনেক ব্যথা পাই, শরীরটা ভার ভার লাগছিল, তাই ছুটি নিয়ে চলে এসেছি। যখন গেট খুলছিলাম তখন আজান হচ্ছিল, আর শরীরটা তখন সাথে সাথে হালকা হয়ে এলো। আমার ভাবলাম আমি এসে ঘুমাবো, কিন্তু ঘরে ঢোকার পর দেখি তোমার এই অবস্থা। দুজনই বেশ ভয় পেয়েছি। আবারও গেলাম হুজুরের কাছে, ওনাকে পেলাম না। ওই এতিমখানে গিয়ে জানতে পারলাম উনি একটা কোনো কাজে চট্টগ্রাম গেছে। ভয় কি করব বুঝতে পারছিলাম না। তাছাড়া যে কজন দেখালাম তারা একজন এক এক কথা বলে, তাদের কোনো কথাই আমার বিশ্বাস হয়নি। তাই আমরা না পেরে বাসাটা ছেড়ে দিই, একটু দূরের একটা বাসায় উঠি। সেদিনে সেই জায়গায় সমস্যা হচ্ছিল না। কোনো মতো আমরা 2টা বছর পার করি। এদিকে আমার শাশুড়ি আমার স্বামীকে নানানভাবে আমার বিরুদ্ধে কথা বলতে থাকে, আমার দোষ ধরতে থাকে, আমার সন্তান হয় না। এদিকে আমার স্বামীও তখন কেমন কেমন হয়ে গেছে, ঝামেলা ঝগড়া তখন নিত্যদিনের ব্যাপার। কোন এক সূত্রে জানতে পারি আমার স্বামীকে আমার শাশুড়ি কালো জাদু করেছে, যেন আমার থেকে আলাদা হয়। সে ঘটনা বলবো কোনো একদিন। আমার স্বামী তার মায়ের কথায় আমাকে নানাভাবে টর্চার শুরু করলো। আমি তার সাথে ঝামেলা না করলেও সে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর বিষয়গুলো ঝামেলা করত। নামাজে কাঁদতাম আল্লাহর কাছে, কোরআনের পাতাগুলো যে কত ভিজেছে আমার চোখের জলে তা কেবল আল্লাহ মালিকই জানে। এভাবে চলতে চলতে একদিন আমার স্বামী বলে, মা আমার জন্য মেয়ে দেখছে, আমি সামনের সপ্তাহে বাড়ি যাব বিয়ে করতে। আমার মাথায় আকাশ ভেঙে পড়ল, কথা বলতে পারলাম না একটু। সকালে আমার স্বামী বাড়ি যাবার জন্য রওনা দেবার সময় সব গুছিয়ে আমাকে ডাক দিল। আমি বিছানা ছেড়ে উঠে দাঁড়াতেই মাথা ঘুরে পড়ে যাচ্ছিলাম। ঠিক তখনই সে আমাকে কোনো মতো ধরে বসায়। আমার তখন বমি বমি লাগলে আমি ঘরেই বমি করে দিই ওর হাতের উপর। আমার খুব ক্লান্ত লাগছিল, তাই ও আমাকে শুয়ে রেখে ফার্মেসির ডাক্তার নিয়ে আসে। ডাক্তার নার্ভ চোখ এগুলো চেক করলে পরে সে কনফার্ম হয়ে জানায় যে ভাবির মনে হয় পেটে বাচ্চা, আপনি তাও একটা কাঠি এনে চেক করান। সত্যি সত্যি চেক করার পর জানলাম আমি আবারও প্রেগনেন্ট। এবার আমার স্বামী কিভাবে ভীষণ খুশি হয়ে গেল। সে আমার শাশুড়িকে কল করে সাফ জানিয়ে দিল যে যত কিছু হোক সে বাড়ি যাবে না, বিয়ে করবে না। সে আমার পা ধরে হাওয়া করে কেঁদে ফেলল, আমিও কাঁদলাম তার সাথে। বিকেলে সে আমাকে নিয়ে ঘুরতে গেল, রাতেও বাইরে খেলাম। আমি ভালো একটা দিন পার করলাম সেদিন, অনেক দিন পর। এর কয়েকদিন পর ডাক্তারের কাছে গেলাম। তিনি এবার বেশ সতর্কতা দিলেন আমাকে, কেননা আগে 2বার মিসক্যারেজ হয়েছে, তাই এবারও নাকি রিস্ক আছে। আর অদ্ভুত বলবো নাকি মিরাকেল যাই না, এবারও আমার জমজ বাচ্চা। ডাক্তার বিভিন্ন ওষুধ আর পরামর্শ দিলে আমার বাসায় ফিরে আসি। কিন্তু সেদিন 3 মাসের মাথায় একদিন রাতে আমার স্বামী স্ত্রী ঘুমাচ্ছিলাম। মাঝরাতে আমি টের পাই আমার সাথে কেউ শারীরিকভাবে মিলিত হবার জন্য চেষ্টা করছে। চোখ মেলে দেখলাম সেদিন আমার স্বামী আমার সাথে এমন করছে। আমি ওকে বললাম, কি করছো তুমি, পাগল হয়ে গেছো? সে বলল, কেমন আছো সোনা? আমাকে খুব মনে পড়ছিল বুঝি, তাই আবার এই শুয়োরগুলোকে পেটে ধরেছ? আমি বুঝলাম এটা আমার স্বামী নয়, কারণ ওর মুখটা কেমন অদ্ভুত লাগছিল, একটা মুখের উপর একটা মুখের আবরণ বসানোর মতো। আমি বুঝলাম এটা সেই অবয়বটা, সে পিছু ছাড়েনি এখনো। এবার তাকে আমি আল্লাহ আর রাসূলের কসম দিতে থাকলাম, বললাম চলে যাও জীবন থেকে, আমার কোনো ভুল থাকলে আমাকে ক্ষমা করো। কিন্তু সে আমাকে আর কিছু না বলে আমার চোয়াল চেপে ধরে আমার মুখে কিছু একটা তরল জাতীয় ঢেলে দিল। প্রচণ্ড তিতা আর কাটা কাটা ছিল। কিছু কচু শাক থাকে না যেগুলো খাবার পর গলা চুলকায়, ঠিক সেই চুলকানোর মতো লাগছিল আমার। মুখটা চেপে ধরলাম আমি অনিচ্ছা সত্ত্বেও সেগুলো গিললাম। তখন সে আমাকে ছেড়ে উঠে বলল, ঠিক আছে চলে যাচ্ছি। কিন্তু এসেই যখন গিয়েছি আমি কিভাবে যাই খালি হাতে, আর সোনা? বলতে বলতে আমার স্বামী খাট থেকে নেমে দরজার সামনে গিয়ে পড়ে গেল, আর সেই অবয়বটাকে দেখলাম বাতাসে মিলিয়ে গেল। শুরু হলো আমার পেট ব্যথা, আবারও ব্লিডিং। আমার স্বামী আমার কান্নার শব্দে সজাগ হলো,
উঠে এসে দেখলাম আমি বিছানায় শুয়ে আছি, পুরোটা বিছানা রক্তে ভরে গেছে। সেবার আমাকে হাসপাতালে নিল। চেকআপের পর ডাক্তার বলল 2টি বাচ্চাই নষ্ট হয়ে গেছে। অনেক রক্তক্ষরণ হওয়াতে আমাকে রক্ত দিতে হলো। কয়েকদিন পর আমি আবারও বাসায় আসলাম। 7টা সন্তান হারালাম আমরা। কষ্টে শোকে পাথর হয়ে গেলাম। 2 দিন কেউ খেলাম না, কথা বললাম না, ঘর থেকেও বের হলাম না, শুধু কান্না করতাম আল্লাহর কাছে। তবে আমার স্বামী আমাকে শুধু বলেছিল, আমি তোমাকে ছাড়বো না, তুমি ভয় পেও না। এর 1 বছর অনেক জায়গা থেকে তদবির করলাম, চেষ্টা করলাম। 1 বছর পর নির্ধারিত আমল এবং একজন আলেমের জিনের পারমিশন নিয়ে, সবচেয়ে বড় বিষয় আল্লাহর উপর তাওয়াক্কুল করে আমরা আবারও সন্তানের জন্য চেষ্টা করলাম। আলহামদুলিল্লাহ, অনেক ঝুট ঝামেলা পেরিয়ে আল্লাহ আমাদের ঘরে একটা কন্যা সন্তান দান করেছেন, যে আমাদের জন্য বরকতময়। অনেক কিছুর পরেও ভালো আছে আলহামদুলিল্লাহ। আমার সন্তানটার মাঝে একটু অন্যরকম বিষয় ছোট থেকেই দেখেছি। ওর বয়স এখন 4 বছর, জানি না সামনে আর কি আছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ সবাইকে যেন ভালো রাখেন। শুভকামনা ভৌতিকতার জন্য। ধন্যবাদ আপু। একটা মানুষ কি ধরনের কষ্টে থাকলে এই ধরনের কথা সে শেয়ার করে, কি ধরনের কষ্ট মানুষের মধ্যে বয়ে গেলে সে এই ধরনের কথা সবাইকে জানাতে পারে। আপু, আপনাকে আমি সালাম জানিয়ে শেষ করতে পারবো না। আপনাকে আল্লাহ তাআলা ধৈর্য দিয়েছেন এবং যথেষ্ট ধৈর্য দিয়েছেন। আল্লাহ তাআলা যদি সবাইকে এরকম ধৈর্য দিত তাহলে মানুষ খারাপ পথে এগোতো না। আপনি এত কিছুর পরেও আল্লাহর পথে আছেন, আল্লাহকে আপনাকে কবুল করে নিয়েছে। আপু, খালি আল্লাহর কাছে দোয়া করবেন, যত পারবেন দোয়া করবেন। আপনার এই দুনিয়াতে যেরকম অনিষ্ট করার চেষ্টা করেছে, ইনশাআল্লাহ আপনি আখিরাতে সেগুলোর প্রতিফলন পাবেন। আমি ভৌতিকতা থেকে ডক্টর আলিফ আপনার জন্য মন থেকে দোয়া করছি। আসসালামু আলাইকুম। আমি ভূত ইমেইল 2.0 থেকে মাহমুদ শোয়েব বলছি। আমি প্রথমে আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই, কেননা প্রতিদিন আপনারা আমাদেরকে সত্য ঘটনা, মানে আপনাদের সাথে ঘটে যাওয়া হোক বা আপনার ফ্যামিলির সাথে ঘটে যাওয়া হোক, এই ঘটনাগুলো কিন্তু আপনারা পাঠিয়ে যাচ্ছেন। এটা আসলে আমার খুব বেশি ভালো লাগছে। চলুন, আজকে তেমনই একজন লিসেনার্স আজকে আমাদেরকে ঘটনা পাঠিয়েছেন এবং বলেছেন, ভাইয়া এই ঘটনাটি অবশ্যই পড়বেন। ঘটনাটা ছোট হলেও এই ঘটনার মাঝে কিছু সত্যতা আছে। চলুন আমি ঘটনায় যাই। লিখছেন, আসসালামু আলাইকুম ভাইয়া। একদিন আমি আমার নানুকে বললাম, নানু, তোমার জীবনে ঘটে যাওয়া কোনো ভূতের ঘটনা নাই? থাকলে বলো তো, একটু শুনি। তখন আমার নানু আমাকে তার জীবনের একটি অদ্ভুত অভিজ্ঞতার কথা শোনায়। আমাদের বাড়ি কুমিল্লার লাকসাম উপজেলায় ধামইচা গ্রামে। আমার নানার বাড়িও ওই একই গ্রামে। একদিন আমার নানু তার এক বোনের বাড়িতে যাচ্ছিলেন। তার বোনের গ্রামের নাম ছিল বেতিহাটি, যেটি স্থানীয়ভাবে বরিগ্গা নামে পরিচিত। সেই গ্রামের প্রবেশমুখে মানে ওই গ্রামে ঢুকতেই একটা বিশাল পুরনো বট গাছ ছিল। আশ্চর্যের বিষয়, এই গাছটির গায়ে একটা খেজুর গাছ জন্মেছিল। এই গ্রামে অনেকেই বলতেন গাছটির আশেপাশে পরিবেশ নাকি ভালো না। সেদিন ছিল দুপুর। নানুর পরিচিত পথ ধরেই নানু রওনা হয়েছিলেন। সাধারণত মাত্র 10 মিনিটের পথ পার হলেই বোনের বাড়িতে পৌঁছানো যাওয়ার কথা। মানে আমার নানু তার বোনের বাড়িতে যাবে, সাধারণত 10 মিনিটের রাস্তা। কিন্তু কিছু দূর যাওয়ার পরে তিনি হঠাৎ বুঝতে পারলেন সব কিছু যেন বদলে গেছে। বহুবার চলা সেই চেনা রাস্তা মুহূর্তের মধ্যেই তার কাছে সম্পূর্ণ অচেনা লাগছে। তিনি একই জায়গায় বারবার ঘুরছিলেন, কিন্তু কোনোভাবেই সঠিক পথ আমার নানু খুঁজে পাচ্ছিল না। ভয় আর অসহায়তায় তিনি রাস্তার পাশে বসে কান্না শুরু করলেন। কিছুক্ষণ পর এক হুজুর সেই পথ দিয়েই যাচ্ছিলেন। তখন নানু তাকে সব ঘটনা খুলে বললেন। সব কিছু শোনার পর হুজুর বললেন যে এই জায়গাটা ভালো না, নতুন কেউ একা এদিকে আসলে
শয়তান জিন অনেক সময় তাকে পথ ভুলিয়ে দেয়। এরপর থেকেই তিনি নানুকে সঙ্গে নিয়ে সঠিক পথে হাঁটতে শুরু করেন এবং নিরাপদে তার বোনের বাড়ি পর্যন্ত পৌঁছে দেয়। পরে এই ঘটনাটি গ্রামের অনেকেই জানতে পারে, তবে এখন আর সেই গাছটি নেই। একসময় বজ্রপাতে ওই বটগাছের উপরে থাকা খেজুর গাছটি শুকিয়ে মারা যায়। এরপর গ্রামের লোকজন একসঙ্গে সিদ্ধান্ত নেয় পুরনো বটগাছটি কেটে ফেলেন। আজও নানু সেই দিনের ঘটনাটি মনে করলে তিনি জানেন না আসলে সেদিন কি হয়েছিল। তবে সেই দুপুরের পর ওই যে পথ হারানোর অভিজ্ঞতা তিনি কোনো দিন ভুলতে পারেনি। এবার ওই বটগাছটি যে কাটার সিদ্ধান্ত প্রথমে নিয়েছিল, এইবার ওই বটগাছেই থাকতো একটা 365 বছর পুরনো একটা জিন, প্রায় 1 বছর পুরনো একটা জিন, 365 বছর পুরনো জিন, এই জিন এইবার যখন এই গাছটা কেটে ফেলার সিদ্ধান্ত নিয়েছিলেন প্রথমবার, তখন তিনি এই লোকটাকে টার্গেট করে যে এই লোকটার কারণে আমাদের বটগাছটি কেটে ফেলে দেওয়া হয়েছিল। ওই বটগাছে শুধু একজন জিন ছিল না, ছিল একজন জিনের পরিবার। আর একটা পরিবার যেখানে থাকতো, তাদের বাসস্থান ভেঙে ফেলা বা কেটে ফেলে দেওয়ার কারণে এই যে সিদ্ধান্ত নিয়েছিল বটগাছ কেটে ফেলে দেওয়া মানুষটির, এর জীবনে এক অসহায়ত্ব অন্ধকার নামিয়ে নিয়ে এসেছিল এই জিন পরিবার। যে এই সিদ্ধান্ত নিয়েছিল তার নাম ছিল রমিজ মিয়া। এই রমিজ মিয়া তিনি 5 বছর আগে বিয়ে করেছেন। প্রথম বছরেই তার একটা কন্যা সন্তান হয়, তার নাম হচ্ছিল সুস্মিতা আক্তার। তো একদিন এই সুস্মিতা আক্তার ওই বটগাছ যেখানে কেটে ফেলা দিয়েছিল যার নেতৃত্বে, ওই জায়গা দিয়ে সে হেঁটে যাচ্ছিল। তখন তার বয়স মাত্র 3 বছর, সবেমাত্র হাঁটতে পারে। তিনি ওখানে যে সিদ্ধান্ত নিয়েছিল, সিদ্ধান্ত নেওয়ার পিছনে কারণ হচ্ছে ওই বটগাছ থেকে কিছু দূরেই তাদের বাড়ি, এবং অনেক সময় ওই বাড়ির টিনের চালে ওই বটগাছ থেকেই আনুমানিকভাবে তারা ভাবে যে এই বটগাছ থেকেই অনেকজন ওদের বাড়ির টিনের উপরে ঢেল ছোড়ে। এই ঢিল ছোড়ার কারণে ওই রমিজ মিয়া তার ফ্যামিলি নিয়ে ওই বাসায় থাকতে খুব একটা স্বাচ্ছন্দ্য ফিল করতো না, ভয় পেত। তার মেয়ে রাত্রে উঠে উঠে কান্না করত। তো এরপর যখন একদিন রমিজ মিয়া তার স্ত্রীর সাথে পার্সোনাল কোনো একটা বিষয় নিয়ে রাতের বেলায় যখন মেতেছিল, তখন একটা জিন এক টিনের উপরে এমনভাবে লাফালাফি করতেছে, যেমন মনে করেন যে আপনি ঘটনা যে শুনছেন, আপনার মনে করেন 2 পা মিলে একটা পা, ওই পা দিয়ে মনে করেন একবার ঠাস 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 করে লাফাচ্ছেন। 1 পা দিয়ে, 2 পা না, মানুষ তো সাধারণত 2 পা দিয়ে হাঁটে, আর এই জিন 1 পা দিয়ে স্প্রিংয়ের মতো টিনের উপর পড়ছে উঠছে এইভাবে শব্দ করছেন। তখন একদম স্পষ্ট বুঝতে পারছিলেন রমিজ মিয়া যে এটা ওই বটগাছ থেকে আসা দুষ্ট জিনের চক্র। তারা ওই জিন প্রতিদিন রাতে ওই তার ওয়াইফ এবং বাচ্চাকে ভয় দেখায়, এবং ওই দুষ্ট জিন খুবই ভয় দেখিয়ে মজা পায়। রমিজ মিয়া ছিলেন খুবই সাহসী একজন মানুষ, সে এসব বিষয়ে কোনো প্রকারের ভয় পায় না। কেননা রমিজ মিয়া বিয়ে করার আগ মুহূর্ত থেকে তিনি একাই এই বাড়িতে থাকেন। আগে তো আরও বেশি আরও অনেক জঙ্গল ছিল এবং অনেক ভয়ঙ্কর ছিল। বিয়ে করার পর তিনি আরও বেশি একটা ভয় পায় না। তো তারপর যখন এই বিদ্যুৎ চমকানোর পরে বিজলি চমকানোর জন্য 2 গাছের 1 গাছ মরে যায়, তখন তিনি এই সুযোগে রমিজ মিয়া বলে এই বট গাছটাও কেটে ফেলবে। গ্রামের মাতব্বরের সাথে কথা বলে মানুষদের তখন তিনি বাজার থেকে কয়েকজন কাজের লোক ডেকে নিয়ে এসে ওই গাছটা কেটে ফেলে। তো কেটে ফেলার পর এবার ওই জিন ওই পরিবারকে, আগে তো দুষ্টামি করতো, এবার রেগে গিয়ে ওদের ক্ষতি করার চেষ্টা করছে। একদিন ওই মেয়ে যখন রমিজ মিয়ার যে মেয়ে যখন ওই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, তখন ওদের ওই জিন পরিবারের বাসস্থান ভেঙে ফেলে বা কাটা ফেলে দেওয়ার কারণে ওই গাছ, এই পুরো ফ্যামিলি, এই জিনের পুরো ফ্যামিলি ওই মেয়ের মধ্যে বসবাস করা শুরু করেছে।
যখন ওই রমিজ মিয়ার মেয়ের মধ্যে তারা ভর করে, তখন ওই রমিজ মিয়ার মেয়ে অজ্ঞান হয়ে পড়ে যায় মাটিতে। তখনই রাস্তা দিয়ে করিম নামের একটা মানুষ, সে ভ্যান চালায়, তখন তিনি দেখেন যে রমিজ মিয়ার মেয়ে রাস্তায় পড়ে আছে। তখন তিনি ওই তাকে ভ্যানে তুলে নিয়ে বাসায় এসে নেমে দিয়ে রমিজ মিয়াকে ডাকে, রমিজ ভাই, ও রমিজ ভাই, আপনার মেয়ে রাস্তায় পড়ে আছে গো, কি হয়েছে দেখেন তো। তখন দৌড়ে আসে রমিজ মিয়ার ওয়াইফ এবং রমিজ মিয়া, এসে মাথায় পানি দিয়ে তাকে জ্ঞান আর কি ফেরায়। তো জ্ঞান ফেরানোর পরে ওই রমিজ মিয়ার মেয়ে এক এক সময় এক এক কথা বলতেছে। যেমন আপনি একজনকে একটা কথা বললেন, তার উত্তর নেওয়ার জন্য তো আপনি অপেক্ষা করবেন যে ওই মানুষটি কথা বলুক, তা না। এই বলতেছে মা খিদা লাগছে, এই বলতেছে গোসল করতে যাব। একই মুখ দিয়ে মানে অনেক রকমের কথা বেরোচ্ছে, কখন কোন কথা বেরোচ্ছে কিছু বুঝতেছে না। মানে 3-4 জন জিন একবার ওই মেয়ের শরীরে মানে ভর করেছে, কখন কি বলছে কিছু বুঝতেছে না। তখন রমিজ মিয়া একটু আন্দাজ পালো, কারণ উনি তো আগে থেকে একটু সেনা মাল। তিনি মনে করেন যে বুঝতে পারছে যে মেয়ের অবশ্যই কিছু একটা হয়েছে। ভ্যানালাও বলে গেছে ওই বট গাছের গোড়ার ওখানে পেয়েছি। তখন সাথে সাথে রমিজ মিয়া কী করেন, ওর গ্রামে থাকা যে মসজিদ, ওই মসজিদের ইমাম সাহেবকে সাথে সাথে ফোন করে। ফোন করার পরেই ওই ইমাম সাহেব আসেন। ইমাম সাহেব এসে দেখে যে রমিজ মিয়ার কন্যার তো অবস্থা তেমন একটা ভালো না, তিনি তো মানে তার উপরে তো অবশ্যই খারাপ জিন ভর করেছে। তো কি করা যায়? এই মুহূর্তে যখন রমিজ মিয়াকে বলল, আপনি ইমিডিয়েটভাবে হাফেজি মাদ্রাসাতে যান, যে 2-3টা ছেলেকে নিয়ে আসেন, আর সাইড দিয়ে কোরআন শরীফ পড়তে দেন, এরা কোরআন শরীফ পড়ুক, আর আপনি আমার সাথে আসুন। যাওয়ার পরে তিনি ওই ওয়াইফকে না শোনানোর জন্য রমিজ মিয়াকে বলছে, আপনার মেয়ের পর তো ওই জিন পরিবার ভর করেছে, এবং তিনি তো আস্তে আস্তে ওই জিনগুলো তো আস্তে আস্তে আপনাদের সকলকে শেষ করে দেবে। তখন রমিজ মিয়া কান্নারত অবস্থায় বলছে, আমি এখন কি করতে পারি, আমাকে বাঁচান। তখন বলছে যে উপায় একটা আছে, আমি আপনাকে একটা দোয়া শিখিয়ে দিচ্ছি, এবং আমি সেই দোয়া আল্লাহর পবিত্র কালাম থেকে পড়ে আপনার মেয়েকে জোর করে পানিটা খাওয়াবেন। কিছুদিনের জন্য তিনি ওই মেয়েটা স্বাভাবিক হবে বা ওই জিন প্রবেশ করতে পারবে না। তো হ্যাঁ, তার কথা মতো ওই পানি খাওয়ালো। খাওয়ানোর পরে রমিজ মিয়ার কন্যা একটু স্বাভাবিক হলো, কিন্তু তিনি স্বাভাবিক হওয়ার পরে তিনি মনে হয় শরীরে কোনো শক্তিই পাচ্ছিল না। ওর মা তুলে বসাতো, ওই আবার ধাপাস করে উল্টে পড়ে যেত। তখন রমিজ মিয়ার ওয়াইফ তার মেয়েকে নিয়ে ঘরে যায়, খাটে শুইয়ে দেয়। দেওয়ার পরে ওই রাত ভালোভাবেই চলে গেছে। এবার পরের রাতে হুজুরের ওই পানিটা আর খাওয়ানোর কথা মনে নেই রমিজ মিয়ার, মনে করেছে একবার খাওয়ালেই হবে, কিন্তু 10 বার খাওয়াতে হবে 10 দিনে, সেটা জানে না। এর মধ্যে যখন দ্বিতীয় দিনে রাত হয়ে গেল, হঠাৎ করে রাত 3টা বাজে, ওই রমিজ মিয়ার যে কন্যা সন্তান তিনি চিল্লায়া উঠছে একদম। তো চিল্লায় ওঠা, ওর মা বাবা একই রুমে থাকতো সবাই, ওর বাবা দৌড়ে ওঠে। ওই 3টার সময় যখন চিল্লায় উঠছে, রমিজ মিয়া বুঝে গেছে ওই জিনগুলো আবার ভর করেছে। রমিজ মিয়া ওর ওয়াইফকে বললো, তুমি মেয়েকে দেখো, আমি এক্ষুনি আসতেছি। তিনি আসার পরে দৌড়ে টেবিল থেকে ফোন বের করে হুজুরকে ফোন দেয়। হুজুর বললো যে আপনি আজ পানি খাওয়াননি? করছে না তো খাওয়াইনি, আমি মনে করছি একদিনই খাওয়ানো। করছে তাড়াতাড়ি ওই পানি পুরো বাড়ির কর্নারে ছিটিয়ে দেন। তো যখন এটা বললো, আমি এক মুহূর্ত দেরি করিনি, পুরো বাড়ি ছিটিয়ে দেওয়ার পরে আমার মেয়ে আবার শান্ত হয়ে যায়। শান্ত হয়ে যাওয়ার পরে আমি তাকে ওইটা খাওয়াই। তো এরপরেই হুজুর আসে। হুজুর এসে তিনি কিছু দোয়া দুরূপ পরে তিনি একবারে ওই জিন হাজির করে তাকে তার থেকে একদম সিল চাপ্পড় দিয়ে, মানে কথায় আছে না, একদম বিদায় করে দেবে, এই অবস্থা করে তিনি ওই জিনকে এমনভাবে তাড়িয়েছে যা বলার বাহিরে। ওই জিন আর কোনোদিন সাহস পায়নি ওই পরিবারের দিকে চোখ তুলে তাকানোর। তো এটাই ছিল ঘটনাটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে বলেছেন, আমি শেয়ার করে দিলাম। ভালো লেগেছে ঘটনাটি, এবং আপনার উপস্থাপনা অনেক সুন্দর। চলে যাচ্ছি পরবর্তী ঘটনায়। ভাইয়ের পাঠানো একটি ঘটনা নিয়ে। গত সপ্তাহেও তিনি আমাদেরকে একটি ঘটনা পাঠিয়েছিলেন। আজ যার থেকে তিনি ঘটনা সংগ্রহ করেছেন, ওনার নাম হচ্ছে সিয়াম। শুরুতেই রেজা ভাই আমাকে যেটা বলেন যে তিনি আসলে কিভাবে ঘটনাটা সংগ্রহ করেছেন সেটা তিনি আসলে বলতে চাচ্ছেন। 2009 সালের দিকের হবে তখন।
রেজা ভাই তখন সিঙ্গেল ফ্ল্যাট নিয়ে চট্টগ্রামের খুলশীতে থাকতেন। যেহেতু একটা বড় ফ্ল্যাটে ওনার একাই থাকা হতো, তখন ওনার এক কলিগকে তিনি এক রুম সাবলেট হিসেবে ভাড়া দেন। সেই কলিগের নামই ছিল সিয়াম। এক রাতে বাইরে বেশ বৃষ্টি হচ্ছিল, বাইরেও বেশ পানি জমেছে। এমন একটা মুহূর্ত, ঠিক সেই মুহূর্তেই কারেন্ট চলে যায়। অনেকক্ষণ ধরে কারেন্ট আসছিল না। ওনারা দুজন মিলে তখন গল্প করছিলেন। এক কথা দুই কথায় ওনাদের গল্পের টপিকটা হয়ে যায় প্যারানর্মাল ঘটনা। তখন সিয়াম ভাই তিনি একটি ঘটনা শেয়ার করেন। রেজা ভাই বলেন, সিয়াম ভাই যেভাবে ঘটনাটি শেয়ার করেছেন সেভাবে তিনি তুলে ধরবার চেষ্টা করেছেন। চলে যাচ্ছি তাহলে সেই ঘটনায়। সিয়াম ভাই 2003 সালে মালয়েশিয়া যান মাস্টার্স করবার জন্য। সেখানে ওনার সাথে এক ফিলিপাইন ফ্রেন্ড থাকতো, তার নাম ছিল জোহান। জোহানের কাজিন ইথান বেশ কয়েক বছর আগে মালয়েশিয়া আসে পড়বার জন্য। মূলত আজকের এই ঘটনাটি ইথানের, মানে জোহানের সে কাজিনের। ইথান ভার্সিটিতে ভর্তি হবার 3 মাস আগে মালয়েশিয়া থাকা শুরু করে। শুরুর দিকে সে একাই ছিল, কোনো বন্ধু বান্ধব তার ছিল না, যেহেতু এই দেশটাতে সে নতুন এসেছিল। ক্লাস যেহেতু শুরু হতে আরো মাসখানেক লাগবে, তাই ইথান ঠিক করে যে মালয়েশিয়ার কোনো একটা জায়গায় সে ঘুরতে যাবে। তো ইথান 3-4 দিনের জন্য সেই জায়গার উদ্দেশ্যে সে চলে যায়। যে স্পটে সে ঘুরতে গিয়েছিল সেই জায়গার নাম উল্লেখ করা বারণ আছে বিধায় নামটা বলা যাচ্ছে না। তবে এতটুকু জানা গিয়েছে যে সেটা খুব পপুলার একটা জায়গা এবং যারা মালয়েশিয়া গিয়েছে প্রায় সময় সেখানে যায়। তো যেখানে ওর থাকা হয় সেই ইথানে, সেটা ছিল 3 তলা একটা রিসোর্ট। সামনে ছিল বেশ বড় একটা সুইমিং পুল আর পাশে ছিল বেশ বড় বাগান। যদিও এখানে সে থাকতে চায় না শুরুর দিকে, তবে লোকাল এক লোক ইথানকে বলে যে তুমি যেহেতু স্টুডেন্ট, এত খরচের দরকার নাই, তুমি এই রিসোর্টে উঠতে পারো। তো শুরুতে সে বুঝে নেয় যে লোকটা আসলে ব্রোকার বা দালাল ছিল। সে গাইডের পরিচয় দিয়ে শুরুর দিকেই ইথানকে তখন এখানে থাকার ব্যবস্থা করে দেয়। প্রথম দিনেই সেই রিসোর্টের ম্যানেজার কয়দিন থাকবে জেনে 3 দিনের অ্যাডভান্স পেমেন্ট ইথানের থেকে রেখে দেন। সে রিসোর্টে উঠবার পর খেয়াল করে এখানে লোক অনেক কম, তেমন গেস্ট নাই। আর মূল সমস্যা হলো খাওয়ার দোকানগুলো একটু দূরে, আর যে শপিং মল জায়গাগুলো আছে অনেক দূরেই বলা যায়, যা আগে থেকে সে বুঝতে পারে নাই। তো যে রুমে তাকে দেওয়া হয়, রুমে ঢুকবার পর সে তো রেস্ট নেয়, রেস্ট নেওয়ার পর আর সেদিনের মতো বের হয় না। তো সেই রাতেই আনুমানিক তখন 2টা বাজবে। ঘুমের মাঝেই ইথানের মনে হলো যে রুমে কেউ ঢুকেছে, কিন্তু এত গভীর ঘুম তার চোখে যে সে চোখ খুলতে পারছিল না। উঠতে চাওয়া সত্ত্বেও সে উঠতে পারছিল না। প্রায় বেশ কিছুক্ষণ পর গিয়ে ওর ঘুম ভাঙে। ইথান দেখে ওয়াশরুমের দরজাটা খোলা আর লাইটটা জ্বালানো। তবে ওর কথা হচ্ছে এমন তো হবার কথা না। তো সে রুমের লাইট জ্বালিয়ে ওয়াশরুমের দরজাটা লাগিয়ে দেয়, আর এটাও ভাবে হয়তো মনের ভুলে সে ওয়াশরুম খোলা রেখে হয়তো রাতে ঘুমিয়ে গিয়েছিল। কিন্তু খটকা লাগে রুমের কার্পেটের দিকে তাকানোর পর। ইথান যেটা বলে যে কার্পেটটা ছিল এক কালারের, সম্ভবত লাল কালারের হবে। সে দেখে মানুষের ভিজা পায়ের বেশ কয়েকটা ছাপ সেখানে পড়ে আছে এবং এলোমেলো ভাবে পড়ে আছে, এমন না যে কোথাও যাচ্ছে ছাপটা। দেখে মনে হচ্ছিল মাত্র কেউ এখান দিয়ে হেঁটে গিয়েছে। কিন্তু ইথান তো ওয়াশরুমে গিয়েছে আরো অনেক আগে, তাও খালি পায়ে সে কখনোই ওয়াশরুমে যায় না। তাই একটু চিন্তায় পড়ে যায় সে। তবে 1-2 মিনিটের মাঝেই ঘটে আরো ভয়ানক ঘটনা। ইথান বিছানায় শুতে যাবে, পাশে সাইড টেবিলটা ছিল, সেখানে সে জগ থেকে পানি নিয়ে, মানে গ্লাসে পানি নিয়ে সে পানিটা সাইড টেবিলের উপর রেখে মানে খেতে যাবে মাত্র, তখন রুমের দরজা কে যেন আস্তে আস্তে নক করা শুরু করে। লাইট তখন জ্বালানোই ছিল কিন্তু। তো ইথান একটু সন্দেহ যে এত রাতে কে দরজা নক করবে। ইথান কয়েকবার জিজ্ঞেস করার পর যখন কেউ কিছু বলছিল না, সে দরজাটা খুলে
বাইরে গিয়ে দেখে কেউ নাই। লম্বা যে করিডোর, আশেপাশে কেউ নাই, বাইরে বাতি জ্বলছে ঠিকই। সে ভাবলো আবার ভুল হলো কিনা, কানে কি ভুল শুনলো কিনা। তবে দরজা লাগানোর পর যখন সে বিছানায় বসে সাইড টেবিল থেকে পানির গ্লাস নিতে যাবে, সেটা দেখে তার মাথা ঠিক থাকে না। সে দেখছে সেই পানির গ্লাসের যে পানি আছে সেটা ঘোলা, যেটা কিছুদিন আগে কিন্তু নর্মালি ছিল, এবং মনে হচ্ছে সাবান পানি যেরকম ঘোলা হয়ে যায় না একটু, ওইরকম ঘোলা টাইপের, এবং পানিটা মনে হচ্ছে কেউ মাত্র চামিচ দিয়ে নাড়ানোর পর একটা যেমন ঘূর্ণন থাকে সেরকম অবস্থায় ছিল। ইথান বেশ ভয় পেয়ে যায় এবং গ্লাসের পানিটা সঙ্গে সঙ্গে সে ওয়াশরুমে বেসিনে ফেলে দেয়। সে ভাবতে থাকে যে কি করবে, কিন্তু এত রাতে কিছু করবার নাই। তারপর সারা রাত সে বাতি জ্বালিয়ে ঘুমিয়ে পড়ে। সর্বোচ্চ 5 কি 10 মিনিট হবে, সে বলে বাথরুম থেকে তারপর একটা বোমা ফাটলে যেরকম আওয়াজ হয় সেরকম আওয়াজ আসতেই সে বিছানা থেকে উঠে যায়, এবং তার তখন বেশি ভয় লাগছে, এবং তার তখন মাথায় খেয়েছিল যে হ্যাঁ, এত রাতে একমাত্র PABX এ রিসোর্টের যে রিসেপশন আছে সেখানে কল দেওয়া যেতে পারে। এবং সে কল দেয় সেখানে, কারণ কিছুক্ষণ ধরে তার সাথে যে ইনসিডেন্ট ঘটছিল সেটার জন্য একটা সমাধান হওয়া দরকার। সে ভাবছিল যে হয়তো কেউ আসলে তার ভয়টা কমবে, তার সাথে একটু শেয়ার করা যায় বিষয়গুলা। কিন্তু রিসেপশনে কেউই ফোন ধরছিল না। নিজ থেকে ওয়াশরুমের দরজা খুলে ইথান দেখে সব কিছু ঠিকঠাক, তবে ফ্লোরে কালচে কালারের মতো ময়লা পড়ে আছে, মনে হচ্ছে বালুর মতো একটা অবস্থা হবে, আর সেখানেও পায়ের ছাপ। এবার সে বুঝে যায় এখানে সমস্যা আছে, মানে প্যারানর্মাল ইস্যু অবশ্যই এই রুমটার মধ্যে আছে, কারণ ঘন্টাখানিকের মাঝে এতবার চোখের ভুল হবার কিন্তু কথা না। তাও ঘন্টাখানিক হবে না, আধা ঘন্টার মতো একটা অবস্থা হবে যে ইনসিডেন্টগুলো ঘটছিল। ইথান রুমের লক লাগিয়ে রিসেপশনে যায় এবং কমপ্লেন করে সেদিনই, মানে সেই রাতই তখনই। এটাও বলে যে তিনি রিসেপশনে বেশ কয়েকবার ফোন দিয়েছিলেন, তবে কেউ ফোন ধরে না, কিন্তু রিসেপশন যে স্টাফরা তারা বলছে তারা নাকি কোনো ফোন কলই পায় নাই। যাক, এক কথা দু কথার মধ্যে হয়। পরে স্টাফ ওনার কথা শুনে উত্তর না দিই বলে যে ঠিক আছে স্যার, আপনাকে তাহলে একটা রুম পর একটা রুম যেটা আছে সেখানে ট্রান্সফার করে দিচ্ছি। তো প্রথম রাতে পরবর্তীতে তেমন আর কোনো সমস্যা হয় না। পরের দিন যেহেতু সে ঘুরতে এসেছে, তার তো এখন এখান থেকে যাওয়ার উপায় নেই, কারণ সে অ্যাডভান্স দিয়ে দিয়েছে। তো সে আসলে বিষয়টা ভাবে কাউকে আর কিছু জানে না, যেহেতু তার পরিচিত কেউ নাই। সারাদিন ঘোরাফেরার পর সেই ইথান সন্ধ্যায় রিসোর্টে আসে। খাওয়ার পর সে পুল সাইড এরিয়াটা, মানে সুইমিং পুলের যে এরিয়াটা আছে সেখানে বসে তার সময়টা কাটাচ্ছিল। তখন একজন ফিলিপাইনের স্টাফের সাথে ওর পরিচয় হয়। কৌতূহলবশত ইথান জিজ্ঞাসা করে যে এই রিসোর্টে কোনো প্রবলেম আছে কিনা, মানে প্যারানর্মাল কোনো সমস্যা আছে কিনা, এটা সে বুঝতে চাচ্ছিল সেই স্টাফকে। জবাবে সেই স্টাফ বলে যে স্যার, আমি আপনার দেশি মানুষ, মিথ্যা কথা বলবো না, আমি এখানে প্রায় 1 মাস হয় জয়েন করেছি। আমি নিজেও বেশ কয়েকবার কিছু ইনসিডেন্টের শিকার হই। যাই হোক, আপনি যেদিন ব্যাক করবেন আমাকে জানায়েন, আমি দেখা করে বিস্তারিত বলবো। এই মুহূর্তে এখানে বলা সম্ভব না, কারণ এখানে অনেক আশেপাশের লোক আছে, তো অনেক স্টাফরা আছে, ওরা সন্দেহ করতে পারে। আর ভয়ের কিছু নাই, এখানে যাই ঘটুক না কেন কারো কোনো ক্ষতি হয় না, আপনি ভয় পাবেন না। আর যেদিন যাবেন ওই রিসেপশনে আমার নাম বললেই হবে, এবং সেই নামটা সে তখন দিয়ে দেয়। তো তারপর সেই স্টাফটা এটাও বলতেছে স্যার, আরেকটা বিষয় আপনাকে জানায় রাখি, দেখেন এখানে কিন্তু সমস্যা আছে দেখেই রিসোর্টের রুম রেট অনেক কম, আর ম্যানেজার কাস্টমার আসলে কতদিন থাকবে সে টেকনিক করে সেটা জেনে অ্যাডভান্সে পেমেন্ট আছে সেটা নিয়ে নেয়, আর কাস্টমার সেখানে থাকতে চায়, কারণ আশেপাশের পরিবেশটাও বেশ সুন্দর। তো সেই রাতে ভালোই ভয় পেয়ে যায় ইথানি কথাগুলো শুনে, আর এই জন্য আজকের রাতটা তো সে বাতি জ্বালিয়ে টিভিটা অন করে সাউন্ড দিয়ে সে ঘুমায় যায়। ঘড়িতে রাত 1:30 এরকম একটা সময় হবে, হঠাৎ জোরে জোরে কে যেন দরজা নক করছিল। ইথান ঘুম থেকে আঁতকে উঠে সাথে সাথে দরজার লুকিং গ্লাস দিয়ে দেখে যে একজন লোক বাহিরে দাঁড়ায় আছে। বাহিরে এত অল্প আলো যে ওভাবে বোঝা যাচ্ছিল না যে দরজার ওপারে কে, কিন্তু দরজা খোলা মাত্র সে দেখে বাহিরটা ফাঁকা, কেউ নাই সেখানে। প্রচন্ড ভয় পেয়ে যায় ইথান। তখন সে কি করবে বুঝে পড়তে পারছিল না, ভাবছে সে কি আবার রিসেপশনে যাবে। তো গত রাতের মতো যদি আজও সে রিসেপশনে কল দেয়, কিন্তু
এরকম কল দিলে যদি প্রতি রাতে সেরকম সমস্যা বলে, তাকে ওকে হয়তো মানে সে একটা লজ্জার মধ্যে পড়ে যেতে পারে, এই জন্য সে আসলে কিছু করতে চাচ্ছিল না। এই জন্য সে রিসেপশনে কলও দেয় না, আর তার নিচে যাওয়া হয় না। কোনো রকম সে লাইটটা জ্বালিয়ে মনে করে যে সকাল পর্যন্ত সে অপেক্ষা করতে থাকে যে বাইরে একটু আলো হোক। পরে সে রাতে আর আসলে ওইভাবে সমস্যা হয় না। সকাল যখন হয় তখন ইথান সেই সকাল সকালেই ঘোরার উদ্দেশ্যে বাইরে বের হয়ে যায়। তারপর তার আস্তে আস্তে সেই রাতের দিকে সে রিসোর্টে ফিরে, এবং সে রিসেপশনে ওইভাবে আসলে কিছু বলতে পারছিল না, কারণ তার বলা আসলে ইচ্ছাটা নাকি তখন ছিল না, কারণ আজই রিসোর্টে তার শেষ রাত, মানে পরের দিনই তাকে চেক আউট করতে হবে খুব সকালেই। ইথান ওর রুমের লকটা যখন খুলতে যাবে, করিডোর ওখানে যখন ছিল, সে দেখছে যে 3-4 বছরের একটা বাচ্চা ওর রুমের সামনে দিয়ে একা একা দৌড়াদৌড়ি করছে। বাচ্চাটা দেখতে অনেক সুন্দর ছিল, যতটুকু আলো ছিল যে করিডোরে, সেখানে বাচ্চাটার চেহারাটা খুব ফুটফুটে হয়ে উঠছিল, উজ্জ্বল হয়ে উঠছিল। কিন্তু হঠাৎ সেই বাচ্চা ইথানের কাছাকাছি এসে পাটা চেপে ধরে, রানের অংশটা চেপে ধরে, এবং চেপে এত জোরে শক্ত করে ধরে তোর দিকে খুব মায়াবী ভাবে তাকায় ছিল, কি যেন বলছিল একটা ভাষায়। সে লক্ষ্য করে তখন ইথান যে বাচ্চাটার মুখে আঘাত করলে যেমন কালচে হয়ে যায়, তেমন গাঢ় গাঢ় দাগ তার মুখে এরকম ভেসে উঠছিল, এবং ফর্সা তো কিছু কিছু জায়গায় মনে হচ্ছে যে রক্তের জমাট বাঁধার মতো অবস্থা, মানে মানুষ আঘাত করলে যেরকম ঠিক সেরকম একটা অবস্থা। এমন সময় পাশের রুম থেকে একজন মধ্যবয়স্ক লোক এসে বাচ্চাটাকে একটা ঝাড়ি দিয়ে হ্যাচকা টান দিয়ে রুমে ঢুকায় ঠাস করে দরজাটা লাগায় দেয়। এটা দেখে ইথান বেশ অবাক হয়ে যায়। এরপর সেই রাতেও ডিনারের পর পুল সাইডে বসে টাইম পাস করছিল ইথান, যেহেতু আজকে তার শেষ রাত, একটু সময় সেখানে কাটাচ্ছিল বসে বসে। তখন তার চোখ পড়ে পাশের সিটে, যেখানে বসেছিল একটা লোক। সে দেখে এটা সেই লোক যে কিনা বাচ্চাটাকে রুমে কিছুক্ষণ আগে হ্যাচকা টান দিয়ে নিয়ে গিয়েছিল। তো ইথানকে ওই লোক দেখি বলে বসেন, আই এম এক্সট্রিমলি সরি, আমার বাচ্চাটা আপনার রুমের সামনে তখন দুষ্টামি করছিল। তো আলাপচারিতার এক পর্যায়ে জানা যায় যে সেই লোক মালয়েশিয়ার অন্য এক অঞ্চল থেকে এখানে তার স্ত্রী বাচ্চা সহ ঘুরতে এসেছেন, আর ওনার নাম আজওয়াদ। ইথান কিছুক্ষণ কথা বলে লোকটার সাথে বেশ ফ্রি হয়ে যায়। তারপর সে জিজ্ঞাসা করে যে আপনার বাচ্চাকে দেখে মনে হচ্ছিল ও ব্যথা পেয়েছে, সবকিছু ঠিক আছে তো? তো এই কথাটা শুনে আজওয়াদ অন্য প্রসঙ্গে চলে যায়। ইথান এটা নিয়ে আর তাকে জিজ্ঞাসা করে না। পরবর্তীতে সেই ইথান বিগত 3 রাতে ওর সাথে যা ঘটে তা ওই লোকটাকে শেয়ার করে এবং বলে যে আপনার রুমে এরকম কোনো সমস্যা হয়েছে কিনা। তখন আজওয়াদ বলে, তুমি এত অল্পতে এগুলো ভয় পাও? তাহলে তোমাকে একটা ইনসিডেন্ট বলি, দেখো ভয় পাও কিনা। তখন ইথান আগ্রহ প্রকাশ করলে সেই লোক বলেন, তাহলে শুনো আমি কি বলি। এই যে রিসোর্টটা দেখছো না, আমি এবার নিয়ে এখানে 2 বার আসলাম। প্রথমবার আসবার পর একটা ঘটনা ঘটে। আমি এটা শুনেছিলাম যেদিন আমি এখান থেকে ব্যাক করব যেই গাড়িতে, তো সেই গাড়ির ড্রাইভার আমাকে তখন নিয়ে যাচ্ছিল, এবং তার কাছ থেকে আসলে আমি এটা পুরাটা ঘটনা শুনি। ঘটনা ছিল এমন যে এক লোক তার ফ্যামিলি নিয়ে এই রিসোর্টে উঠেছিল। তার বাবা মা ছিল এক রুমে, আর তিনি তার স্ত্রী বাচ্চা সহ ছিলেন আরেক রুমে, মানে পাশাপাশি তাদের রুম ছিল। রিসোর্টে উঠবার 2 দিন পর থেকেই ওনার স্ত্রী এখান থেকে চলে যেতে চায়। যেখানে ওনাদের থাকবার কথা ছিল প্রায় 1 সপ্তাহ, কিন্তু সেই ওনার স্ত্রী কিন্তু বারবার চাচ্ছিল যে সে থাকতে যাচ্ছে না, মানে 2 দিন থাকার পর তিনি যাচ্ছে চলে যেতে। তো সেই লোকের স্ত্রী তার শাশুড়িকে জানায় উনি নাকি পরপর 2 রাতে হুবহু একই স্বপ্ন দেখেন। স্বপ্ন ছিল এমন যে মাঝ রাতের দিকে একটা অবয়ব ওনাদের রুমে আসে
এরপর সেই মহিলাকে ঘুমের মাঝেই বেঁধে ফেলে। তারপর চোখের সামনেই একমাত্র বাচ্চা মেয়েটাকে সে অবয়ব ঘুমের মাঝেই মারধর করে উঠিয়ে দেয়। তখন সে লোকের স্ত্রী তিনি বেশ কয়েকবার তার হাজব্যান্ডকে খুঁজছিলেন যেন তাদের এসে উদ্ধার করে, তবে স্বপ্নের মাঝে একবারও তাকে আশেপাশে খুঁজে পায় না সে। এরপর অবয়বটা হুঙ্কার দিয়ে সজোরে হাতুড়ি দিয়ে আঘাত করে বাচ্চাটাকে মেরে ফেলে। সেই মহিলা যখন চিৎকার করতে যাবে তখন তাকে আসে মারবার জন্য, আর সেই মুহূর্তেই ওনার ঘুম ভেঙে যায়। তো পরপর যেহেতু 2 দিন এমন বাজে স্বপ্ন দেখেন, তাই তিনি সেখানে থাকতে চাচ্ছিলেন না। তার মন থেকে কেমন যেন একটা ভয় ভয় কাজ করছিল। তো এই ঘটনা বলতে বলতে বৃষ্টি শুরু হয় সেই এরিয়ার মধ্যে। তো আজবাদ ইথানকে বলে যে এক কাজ করি, চলো আমরা আমার রুমে চলো, রুমে যাই, বাকি ঘটনা রুমে গিয়ে বলি। তো আজবাদ তার রুমে ইথানকে, তবে একটা বিষয় দেখে ইথানের বেশ অবাক লাগে। আজবাদ যে রুমে ছিল সেটা কেমন যেন পুরাতন রুম, আর রুমে সব কিছু অগোছালো, কাপড়গুলো অগোছালো অবস্থায় সব পড়ে আছে। তো ইথানের বেশ গরম লাগছিল দেখে সে আজবাদকে এসি ছাড়তে বলে, কিন্তু তিনি বলে যে দেখেন আমার তো বেশ ভাই ঠান্ডা লাগছে, তো জানলাটা খুলে দিই, এসি ছাড়ার দরকার নেই। এরপর বাকি ঘটনা বলা শুরু করেন আজবাদ। তো সেই মহিলাকে সেই মহিলা থেকেই, মানে সেই লোকের স্ত্রী থেকে ওনার শাশুড়ি, মানে সেই মহিলাটার শাশুড়ি সবকিছু শুনে বলে যে দেখো, আজে বাজে স্বপ্ন হয়তো দেখেছো, এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। একটা জায়গায় যেহেতু আমরা সবাই ঘুরতে আসছি, আরো 2টা দিন থাকি, দেখি কোনো সমস্যা হয় কিনা। পরের দিন ভোরে সেই ফ্যামিলির সবাই খুব সকালে ঘুরতে যাওয়ার কথা ছিল, তাই ওনাদের বাবা মা সকালে উঠে ফ্রেশ হচ্ছিল ওনাদের রুমে, আর পাশের রুমে তো ছিল সেই ভদ্রলোক, তার স্ত্রী এবং তার সন্তান। তো হঠাৎ করে এমন সময় একটা ভারী বস্তা উপর থেকে পড়ে গেলে যেমন আওয়াজ হয়, তেমন একটা বিকট শব্দ কানে যায় সেই বাবা মার। এরপর শুরু হয় লোকজনের চিল্লাচিল্লি। যা ঘটে তা ছিল বেশ রহস্যময়। লোকটা তার রুমের জানলা থেকে লাফ দিয়ে সুইসাইড করে। দ্রুত তার রুমে গিয়ে দরজা নক করতে করতে যখন কেউ দরজা খুলছিল না, তার বাবা মা পাশের রুম থেকে এসে পড়ে। তারা বলতে কি ব্যাপার, সমস্যা কি? হোটেল মানে যে স্টাফটা ছিল তারা বলছে যে এই রুম থেকে একটা লোক পড়ে সুইসাইড করেছে, এখন ভিতরে যারা আছে তারা দরজা খুলছে না। এবং তারা কিছু স্টাফ তো বুঝে গিয়েছিল যে প্যারেন্টস হবে এরা। সে বাবা মা তো প্রচন্ড কান্নাকাটা শুরু করে এবং পুলিশকে তখন খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে দরজা ভেঙে দেখতে পায় সে লোকটার স্ত্রীর লাশ বিছানায় পড়ে আছে এবং শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন, আর বাচ্চা মেয়েটার লাশ পড়েছিল ওয়াশরুমটার সামনে। পাশে পড়েছিল মাঝারি সাইজের হাতুড়ি। রহস্যজনক হচ্ছে এটা যে স্ত্রীর মতো সেই লোকের শরীরও ছিল প্রায় একই ধাঁচের আঘাতের চিহ্ন। এরপর অনেকদিন বন্ধ থাকবার পর রিসেপ্টটা রিওপেন করা হয়, আর অনেকেই বলে সেই রিওপেনের পর থেকেই, মানে নতুনভাবে ওপেন করার পর থেকে সেই লোকের স্ত্রী, সন্তান আর তার আত্মা প্রায় সময় নাকি এই ফ্লোরে ঘুরতে দেখা যায়। সে আর বেশিক্ষণ, মানে সেই ইথান আর বেশিক্ষণ না থেকে সে ভয় পেয়ে যায়, সে নিজের রুমে এসে পড়ে সেই আজাবাদের সাথে বিদায় নিয়ে। তো রুমে এসে সে ঘড়িতে দেখে রাত প্রায় 3টার কাছাকাছি, কিন্তু সে পুল সাইডে যখন ছিল তখন ঘড়িতে দেখেছিল রাত 10টা কি 10:30 বাজে। এত সময় সে কিভাবে পার করলো? তার কাছে মনে হচ্ছিল খুব কম সময় গেছে, এই তো হবে আধা ঘন্টা বা 1 ঘন্টা। কোন রকম রাত কাটিয়ে পরের দিন সকালে রিসেপশনে কল দেয় ওই যে স্টাফটা তার সাথে বলেছিল যে যাওয়ার দিন দেখা করে বিস্তারিত সব বলবে, বলেছিল সেই স্টাফ, মানে তার দেশীয় সেই স্টাফকে রুমে আসতে বলে। তো কিছুক্ষণ পর সেই স্টাফ আসে। তখন স্টাফ আসবার পর তাকে জিজ্ঞাসা করা হয় যে আসলে এখানে কি ঘটেছিল, তুমি আমাকে সেদিন বলবা বলছিলে, একদিন বলো নাই। সেই স্টাফটা হুবহু তাই বলে যা গত রাতে
সেই লোকটা মানে আজওয়াদ বলেছিল। এরপর ইথান যখন বলতে যাবে যে সেটা সে গত রাতেই আজওয়াদ থেকে শুনেছিল, সেটা বলতে যাবে মাত্র তখন ইসরাফটা আবার বলে বসে যে স্যার, ঘটনা তো আরও আছে। পুলিশ এসে ভিকটিমের বাবা মাকে যখন জিজ্ঞাসাবাদ করে তখন বেশ কিছু তথ্য জানতে পারে। মূলত লোকটা তার স্ত্রীকে, মানে যেই লোকটা সুইসাইড করেছিল, সে তার স্ত্রীকে অনেক সন্দেহ করত। সে ব্লেম দিত তাদের সন্তান যেটা ছিল একমাত্র বাচ্চা, এটা তার স্ত্রীর সাবেক প্রেমিকের বাচ্চা ছিল। তো এই সন্দেহ নিয়ে তাদের মাঝে প্রায় ঝগড়া লেগে থাকতো। পরে কোনোভাবে জানা যায় সেই লোক ব্ল্যাক ম্যাজিকের শিকার এবং সেখান থেকেই সে মানসিকভাবে বেশ বিপর্যস্ত হয়ে যায়। তার বাবা মা বিষয়টা বুঝতো, জানতো যে তাদের ছেলের বউ নির্দোষ। তো এই জন্য ফুল ফ্যামিলি তারা রিফ্রেশমেন্টের জন্য, মানে কোনো একটা ডাক্তারের পরামর্শে রিফ্রেশমেন্টের জন্য এখানে রিসোর্টে আসে। ব্ল্যাক ম্যাজিকটা সম্ভবত কেটে গিয়েছিল বা কাটার মতো একটা অবস্থা ছিল, তখন এক ডাক্তার কাছে যায় না কিনা, তারপর তারা এখানে রিফ্রেশমেন্টের জন্য আসে। আর যা ঘটে তা তো সবারই তখন জানা। তখন ইথান বলে, আচ্ছা এটা কোন ফ্লোরে ঘটেছে রিসোর্টের, একটু বলো তো। সেই স্টাফটা বলে, স্যার আপনার ঠিক পাশের রুমটা আছে না, 202 নাম্বার রুমে এটা ঘটে। অনেক গেস্ট সেই রুমে থাকবার পর কমপ্লেন দিছিল তো, এবং কমপ্লেন তারা নাকি এভাবে দিছে, তারা নাকি একটা সুন্দর বাচ্চা মেয়ে দেখতো তাদের রুমে, তারা এই বাচ্চা মেয়েটাকে নাকি মাঝে মাঝে দেখতো, যার চেহারাটা ছিল আঘাতের চিহ্নে ভরা। রিসোর্টের কর্তৃপক্ষ এটা জানবার পর সেই রুমটাকে স্টোর রুম হিসাবে বানিয়ে তারা লক করে রেখেছে। ইথান কিছু না বলে নিজের রুমের দরজাটা খুলে দ্রুত পাশের রুমে গিয়ে দেখে সে রুমটা আসলেই লক করা, এবং উপরে ছোট করে লেখা স্টোর রুম, এবং 202 নাম্বার রুম তো এটা উপরে লেখা, মেইন বড় করে এরকম ছোট করে লেখা স্টোর রুম। সে সেখান থেকে চিৎকার দিয়ে বলে, আরে আমি তো গত রাতে ওই লোকটার সাথে এই রুমেই ছিলাম, এই রুমেই তো গেলাম। আজওয়াদ নামের এক লোক তো আমাকে এখানে নিয়ে গিয়েছিল। স্টাফটা তখন রুম থেকে বের হয়ে যায়, মানে সেই 202 নাম্বার রুমের সামনে যায়। আজওয়াদের নাম শুনে সেই স্টাফ বলে, স্যার আপনি কি ঠিক আছেন? এগুলো কে বলতেছেন? আজওয়াদ তো সেই লোকের নাম যে কিনা সুইসাইড করছিল। ইথানের মাথায় তখন আর কিছু কাজ করছিল না। সে এক মুহূর্ত দেরি না করে স্টাফটাকে বলে যে, ভাই তুমি যে হয়ে পারো আমাকে এখান থেকে বের করার ব্যবস্থা, আমার তো চেক আউটের সময় হয়ে গেছে, আমার ব্যাগগুলো নিচে নিয়ে চলো, আমি এখানে আর থাকবো না, এক মুহূর্তও থাকবো না। তখন সেই ইথান চেক আউট করে হোটেল থেকে বের হয়ে যায়। যেতে যেতে সে গাড়িতে ভাবতে থাকে যে কিভাবে এগুলো সম্ভব, আজকালের এই যুগে প্যারানর্মাল ঘটনা কিভাবে ঘটতে পারে এমন একটা পপুলার জায়গায়। আর এটাও মাথায় ঘুরতে থাকে গত রাতে যে পাশের রুমে ছিল, মানে সে যখন পাশের রুমে গিয়েছিল সেই আজওয়াদের সাথে, বুঝলো সে আজওয়াদ না এখানে কোনো আত্মা বা কিছু একটা হবে, আজওয়াদের সমস্যা আছে, কিন্তু তার মাথায় এটা একবারও কাজ করলো না যে সে আজওয়াদের স্ত্রী আর সন্তানে বা সে রাতে কোথায় ছিল। তার মানে তার 100% তখন নিশ্চিত হয়ে যায় ইথান যে এটা, হ্যাঁ এটা প্যারানর্মাল ঘটনা এবং আজওয়াদ সাধারণ কেউ না, যে কিনা ওর সামনে এসেছিল। কিন্তু কেনই বা ওর সামনে আসলো আজওয়াদ? বেশ কিছু কিন্তু কাজ করে তার মাঝে, যার উত্তর তার আজও অজানা। শ্রোতা বন্ধুরা, এটাই ছিল সেই ইথানের ঘটনা, যেটা রেজা ভাইয়ের ওনার কলিগ সিয়াম ভাই থেকে ম্যানেজ করে আমাদের ভৌতিকতা শেয়ার করেছেন। আপনারা এই ঘটনাটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। এবং আমি অনেকবার চেষ্টা করেছিলাম সেই রেজা ভাইয়ের কাছ থেকে জায়গাটা জানার জন্য, যে এটা মানুষের কোন জায়গা। তিনি সেটা এতটুকু বলেছেন যে ভাই এটা একটা দ্বীপ অঞ্চল এরিয়া, একটা দ্বীপ বলা যায়, এবং এটা মালয়েশিয়ার খুব একটা পপুলার একটা জায়গা, এবং ওখানে কিন্তু অনেক প্যারানর্মাল ঘটনা ঘটে। এবং সেই ঘটনাটাই তো একটা ঘটনা আজকে আপনাদের মাঝে শেয়ার করলাম। তো আজ আমি সামির আনসারি এটাই শেয়ার করলাম। কেমন লেগেছে অবশ্যই আপনারা জানাবেন। আমি তখন নদীর ঠিক মাঝখানে, চারপাশটা কুয়াশায় এমনভাবে ঢাকা যে নিজের হাতটাও স্পষ্ট দেখা যাচ্ছিল না। হুট করেই
নৌকার তলাটায় প্রচণ্ড জোরে কিছু একটা ধাক্কা দিল এবং ধপাস করে শব্দও হলো। কাঠের নৌকাটা প্রায় উল্টে যাওয়ার মতো উপক্রম হলো। আমি কোনো মতে ভারসাম্য সামলে টর্চের আলোটা নদীর পানিতে ফেললাম, আর যা দেখলাম তা মনে হলে আজও আমার মেরুদণ্ড দিয়ে একটা ঠান্ডা স্রোত নেমে যায়। পানির ঠিক নিচে একটা মানুষের মুখ ভেসে আছে, তার চুলগুলো শ্যাওলার মতো ছড়িয়ে আছে চারদিকে, আর চোখ দুটোতে কোনো মনি নেই, একদম ধবধবে সাদা চোখ। সেই সাদা চোখ দুটো দিয়ে সে আমার দিকে তাকিয়ে একটা বীভৎস দাঁতহীন হাসি দিল। আর ঠিক তখনই পানির নিচ থেকে দুটো হাড় ঝিরঝিরে ভেজা হাত উঠে এসে আমার নৌকার গলিটা খপ করে চেপে ধরল। এই ঘটনা 2015 সালের সেপ্টেম্বর মাসে কুষ্টিয়া জেলার কুমারখালী থানার এক প্রত্যন্ত গ্রামে। আমার নাম সুমন, আমি তখন কলেজে পড়ি। আমার নানার বাড়ি ছিল কালিন্দী নদীর ঠিক ওপারে সুলতানপুর গ্রামে। নদীটা খুব একটা বড় না হলেও এর স্রোত আর গভীরতা ছিল মারাত্মক। আর সবচেয়ে বড় কথা, গ্রামের মানুষের কাছে কালিন্দী নদীর মহিষখোলার ঘাট নিয়ে নানা রকম ভয়ানক গল্প ছিল প্রচলিত। বলা হতো ওখানকার পানিতে নাকি কি যেন একটা বাস করে, যা মাঝে মধ্যে একা পেয়ে মানুষকে টেনে পানির নিচে নিয়ে যায়। সেদিন নানার বাড়িতে আমার এক খালাতো বোনের বিয়ে ছিল। তো অনুষ্ঠান শেষ হতে হতে রাত প্রায় 1টা বেজে গেল। আমার পরের দিন সকালে কলেজে জরুরি পরীক্ষা থাকায় রাতেই বাড়ি ফিরে আসা দরকার ছিল। আমার মামা, খালা, নানা সবাই বারবার বারণ করলেন যে, সুমন, আজকে রাতটা থেকে যাও, কালকে যেও। এই কুয়াশার রাতে কালী নদী পার হওয়া ঠিক হবে না, ঘাটের অবস্থাও ভালো না। কিন্তু আমি একগুঁয়েমি করে একাই রওনা দিলাম। যখন আমি সেই কালী নদীর ঘাটটায় পৌঁছালাম তখন রাত আনুমানিক 2:45। চারদিকটা কেমন যেন থমথমে। নদী থেকে একটা স্যাঁতস্যাঁতে ঠান্ডা বাতাস আসছিল এবং সেই ঘাটে কোনো নৌকাও ছিল না, শুধু আমাদের চেনা মাঝি কাশেম ভাইয়ের ছোট্ট ডিঙ্গি। তো সেই ডিঙ্গিটাই নদীর পাড়ে বাঁধা ছিল। কাশেম ভাই ঘাটের ছোট্ট টং দোকানে বসে বিড়ি চা খাচ্ছিলেন। উনি আমাকে দেখে চমকে উঠলেন, বললেন, আরে সুমন ভাই, আপনি এই মাঝরাতে কই যান? আজকে নদী পার দিয়েন না, বাতাস একদম ভালো না। আমি হেসে বললাম, আরে কাশেম ভাই, কাল তো পরীক্ষা, আর আপনি নৌকাটা ছাড়েন তো, মাত্র 10 মিনিটের পথ। কিন্তু কাশেম ভাই তার অনিচ্ছা থাকা সত্ত্বেও রাজি হলেন। যখন নৌকাটা ঘাট ছেড়ে মাঝ নদীর দিকে এগোতে লাগলো তখনই চারপাশটা অস্বাভাবিক রকমের নিঝুম হয়ে গেল। নদীর পানির যে একটা কলকল শব্দ থাকে সেটা এক নিমিষেই বন্ধ হয়ে গেল, যেন পানিটা তরল কাচের মতো স্থির হয়ে গেল। আর ঠিক তখনই নদী জুড়ে এক অদ্ভুত এক ঘন কুয়াশা নামতে শুরু করলো। সেপ্টেম্বর মাসে অমন কুয়াশা হওয়াটা ছিল একদম অসম্ভব। কাশেম ভাই জোরে জোরে লগে বইছিলেন, কিন্তু নৌকা যেন এক জায়গাতেই দাঁড়িয়েছিল। উনি ফিসফিস করে বললেন, সুমন ভাই, যা কিছু হয়ে যাক, কখনোই আপনি পিছন দিকে তাকাবেন না, শুধু চাদরটা মুড়ে দিয়ে আল্লাহর নাম জপেন।
ঠিক তখনই ঘটল প্রথম ঘটনা। নৌকার ঠিক ডান পাশ দিয়ে পানির নিচ থেকে একটা অদ্ভুত শব্দ এলো, সরসর। মনে হলো খুব বড় কোনো সাপের মতো কিছু একটা নৌকার গা ঘেঁষে সাঁতার কাটছে। আমি কৌতূহল সামলাতে না পেরে পকেট থেকে মোবাইলটা বের করে ফ্ল্যাশ লাইটটা অন করলাম। আলোটা পানিতে পড়তেই আমার বুকটা ধক করে উঠল। পানির ঠিক নিচে একটা ছায়া, কিন্তু সেটা কোনো মাছের বা সাপের নয়। ওটা একটা মানুষের অবয়ব, যা পানির নিচে উপর হয়ে শুয়ে আমাদের নৌকার সাথে এগোচ্ছে। আমি চিৎকার করে ওঠার আগেই পুরো নৌকাটা প্রচণ্ড জোরে কেঁপে উঠল। কাশেম ভাইয়ের হাতের লগিটা হাত থেকে ছিটকে নদীতে পড়ে গেল, আর পর মুহূর্তেই সে পানির নিচের সাদা চোখের বিভৎস মুখটা ভেসে উঠল। সেই ভেজা শ্যাওলা জড়ানো হাত দুটো দিয়ে জিনিসটা আমাদের ছোট্ট নৌকাটাকে ধরে অনবরত তোলাতে লাগলো। নৌকাটায় পানি উঠতে শুরু করেছে তখন। কাশেম ভাই ভয়ে নৌকার মাঝখানে বসে পড়লেন এবং চিৎকার করে সুরা পড়তে লাগলেন। কিন্তু সেই অতি প্রাকৃতিক সত্তার উপর যেন কোনো আছরই হচ্ছিল না। সে তার লম্বা হাতটা বাড়িয়ে এবার আমার পা লক্ষ্য করে এগোতে লাগলো। ওর গা থেকে তীব্র পচা কাদার গন্ধ আসছিল, যা সহ্য করা অসম্ভব হচ্ছিল। আমি তখন মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে বাঁচার আশা ছেড়ে দিয়েছি। ঠিক তখনই আমার মনে হলো আমার পকেটে একটা লাইটার আছে, খালার বিয়েতে বাজি ফোটানোর জন্য রাখা হয়েছিল। আমি কাঁপা কাঁপা হাতে লাইটারটা বের করে জ্বালিয়ে আমার হাতের কাছে থাকা সেই শুকনো পাটের চট যা নৌকায় বসার জন্য রাখা হয়েছিল সেটাতে আগুন ধরে দিলাম। আগুনটাও দপদপ করে জ্বলে উঠতেই সেই কোচকোচে কালো ছায়া আর সাদা চোখের মুখটা একটা তীক্ষ্ণ কান ফাটানো হিস হিস শব্দ করে উঠল। আগুনটাকে যে সে মারাত্মক যেন ভয় পাচ্ছিল। আমি জ্বলন্ত চটটা ওর হাত লক্ষ্য করে ছুঁড়ে মারতেই ও এক ঝটকায় নৌকা ছিঁড়ে পানির নিচে চলে গেল। জিনিসটা তলিয়ে যাওয়ার সাথে সাথেই কুয়াশাটা যেন 1 সেকেন্ডের মধ্যে কর্পূরের মতো উড়ে গেল। আমরা দেখলাম আমরা অলৌকিকভাবে নদীর এপারে, অর্থাৎ আমাদের বাড়ির ঘাটের একদম কাছাকাছি চলে আসছি। কাশেম ভাই আর আমি কোনো মতে নৌকা থেকে লাফ দিয়ে কাদার মধ্যে আছড়ে পড়লাম এবং হামাগুড়ি দিয়ে ডাঙ্গায় উঠে গেলাম। পরদিন সকালে কাশেম ভাইয়ের সেই নৌকাটা মহেশখোলার ঘাটে পাওয়া গিয়েছিল। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, নৌকার 2 পাশে গভীর নখের আছড়ের দাগ ছিল, আর কাঠের ওপর পোড়া তেলের মতো কালো চটচটে এক ধরনের তরল লেগেছিল, যা সাধারণ কোনো কিছুর দাগ ছিল না। তো এই ছিল ভাই আজকের ঘটনা। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী কোন এপিসোডে। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ। ধন্যবাদ প্রিয় লিসেনার, যারা এতক্ষণ পর্যন্ত আমাদের বাছাইকৃত ঘটনাগুলো শুনলেন। আমরা প্রতিনিয়ত আপনাদের ঘটনাগুলো শুনি। আপনারা যারা ঘটনা যারা শোনেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। প্রতিনিয়ত আপনাদের জন্য যে ঘটনাগুলো তৈরি করি এবং এ তোলার পরে আমি আপনাদের মেইলগুলো সংগ্রহ করি। আপনাদের অনেকে আমাকে মেইল পাঠায়, এদের মেইলগুলো আমি কালেক্ট করে সেই ঘটনাগুলো পড়ি। যেমন আপনারা কিছুক্ষণ আগেই একটি ঘটনা শুনেছেন, আপনাদের ওই জিনকেন্দ্রিক ঘটনা আপনাদের মধ্যে একজন ভাইয়া পাঠাইছিল, তার নানু ভাইয়ের সাথে ঘটে যাওয়া ঘটনাটি পাঠিয়েছিল এবং সেটা আমি পড়ে শুনেছি। তেমনই আপনাদের কাছে যদি কোনো ভয়ানক ঘটনা থাকে অবশ্যই সেটা আমাদের কাছে পাঠিয়ে দেবেন, আমরা সেটা রেকর্ড করে পাঠাবো। আমি কিন্তু এখন এই ভূত ইমেল 2.0 চ্যানেল খোলার উদ্দেশ্য হচ্ছে আপনাদের মতো যারা ওই ভূত মেইল করতে চান, আপনাদের সাথে ঘটনা ঘটে যাওয়া ঘটনা, তারা অবশ্যই আমাদেরকে মেইল করবেন। আমরা সেই ঘটনাগুলো অবশ্যই পড়বো। আপনাদের আসলে অডিয়েন্সের জন্যই আজকে এই চ্যানেলটি খোলা।
যাই হোক, আপনারা ঘটনা পাঠালে সেই রেকর্ড করে পাঠাবো। যাই হোক, আপনারা যারা যারা এখন পর্যন্ত ভিডিওটি শেয়ার করেন না, তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আর আপনাদের বন্ধু বান্ধব যারা আগে প্রতিদিন শুনতো এখন শোনে না, এদেরকে একটু ঘটনা শেয়ার করবেন, পুরোনো স্মৃতিগুলো চারণ করবেন, পুরোনো স্মৃতিগুলো মনে করবেন। ঠিক আছে, ঘটনা শেয়ার করবেন। আপনাদের জন্য অনেক কষ্ট করে ঘটনা পাঠাই। আপনারা এই ঘটনাগুলো যদি ভালো লাগে শেয়ার করবেন, লাইক করবেন। পরবর্তীতে কেমন ঘটনা চান তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।